আমার নাম খালেদা। খালেদা আছেন আজকে আমাদের সাথে। নার্ভাস হবেন না, একদম ফ্রি, একদম আমরা আলোচনা করছি এরকম একটা ব্যাপার। আপনার গল্পটা আমাকে বলছেন, আমার থ্রুতে লাখ লাখ মানুষ শুনছে। ওকে, সো কেমন বয়স আপনার এখন? এখন 24 শেষ হয়ে 25-এ পড়ছে। 25-এ পড়লো। আচ্ছা, ঠিক আছে, তো শুরু করেন। ছোটবেলা থেকেই বলেন, বা যেখান থেকে মনে হয় যে বলার মতো আপনার, তারপর আমরা প্রিফার করি একেবারে ছোটবেলা থেকে। আমার যখন বয়স 1.5 বছর তখন আমার আম্মা মারা যায়। তো আব্বা ছিল, আব্বার কাছে আমরা লালিত পালিত হইতে লাগলাম। তো আমরা 4 বোন, আর আমার আব্বা আমার আম্মার আগে একটি বিয়ে করছিল। তো ওই আম্মা, মানে ওই বড় আম্মা, তো ওনারও 3টি মেয়ে 2টি ছেলে রেখে উনিও ছোটবেলা ওদেরকে রেখে মারা যায়। আচ্ছা। তো ওনাদের আবার নানি ছিল, মানে ওই আপুদের ভালোই অবস্থা ছিল, বাড়িঘর ছিল। তো ওই নানি ওনাদেরকে পালছে, লাইলা পেলা বিয়ে শাদী দিচ্ছে। যাই হোক, তো একটাকে বিয়ে দিতে পারেনি, আবিও তো ছিল। তো আব্বা ফুপ্পুর বাসায় থাকতো, মানে ওই আম্মা মারা যাওয়ার পরে ফুপ্পুর বাসায় থাকতো। আমার ফুপ্পুর বাড়ি হলো খিলগাঁও। আমার ফুপ্পুর অনেক পয়সাওয়ালা। তো আমার আব্বু তো ছোট ভাই ছিল, তো ফুপ্পুর কাছে থাকতো। তো আমার ফুপ্পুর বাসা আবার আমার আম্মা কেমনি কেমনি জানি তার আত্মীয় ছিল। তো ওই রিস্তায় আত্মীয়, তো ওই আমার ফুপ্পু আবার আসতো, তো মানে গ্যান্ডারিয়া তো আমাদের সব আত্মীয় স্বজন নামাপাড়া। তো ওইখানে আসছে, তো এদিকে আমার নানুর বাড়িতে, আমার নানুর বাসায় তো আমার আম্মা থাকতো। আমার ফুপ্পু বলে কি, আমার বাসাতে কয়দিন বেড়ায় এসো চলো। তো নিয়ে গেছে। তো ওইখানে আমার আব্বাও থাকতো, তো ওইখানে গেছে। তো আমার আব্বা তো জুয়ান, তো আমার আম্মা ইয়ান। তো আমার ফুপ্পু আমার আম্মার যে ওরও তো বউ দরকার, মানে আমার ফুপ্পি বললো, আর ওর তো বিয়ে হয়নি। তো মানে আমার আম্মার নাম হলো হাসিনা বেগম, আর আমার আব্বার নাম হলো রুলুতে। ওর সাথে ওর বিয়ে করায় দিই। পরে বিয়ে করায় দিল। বিয়ে করার পরে তো ওইখানে কতদিন থাকলো। তখন তো আপনার বাবা, মানে আমার জন্মের আগে, হ্যাঁ আমার জন্মের স্ত্রী তখন মারা গেছে। হ্যাঁ, তখন ওনাদের ছোট ছোট, মানে ওই ভাই বোনদের ছোট ছোট রেখে মারা গেছে। কয়টা ছেলে মেয়ে আছে ওখানে? ওই ঘরে 3 মেয়ে 2 ছেলে। তো ওনারা বড় বড়ই। তো এটা আমি আমার বড় হওয়ার পর আমি শুনছি। তো আমার আম্মা আসলে এখান থেকে আইসা পড়লো। আমার আব্বা ভালোই, মানে কলমিস্ত্রি ছিল, তো ভালোই কাজ করতো। মনে করেন বড় বড় বাড়িতে কাজ করতো, মানুষ দিয়ে কাজ করতো, মানে ইনকাম ভালোই আসছিল। তো আমার আম্মার কোনো বলে কষ্ট ছিল না। ওই খালাদের মুখে, আত্মীয় স্বজন আছে না, ওদের মুখে শুনি একটা বাসা নিল। তো আমার খালা বলে যে আয় এক বাসায় তোদের ভাড়া করে দিই, ওদিকে থাক। তো ওই বাসায় যায় আমার বড় বোনটা বলে হলো। তো ওইখান থেকে কেমনি যাই ওই বাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমার চাচিদের বাসায় কতদিন রইলো। তো চাচিদের বাসা থেকে আরেকটা বোন হলো, মানে আমার বড় আরেকটা বোন হলো। তো আমার চাচি বলে এই ব্যানের করে যে ছোট ছোট ছেলে মেয়ে আমার এখানে ঘুমুত, মানে অনেক কিছু বলে। তো আমার আম্মার খালাতো বোন, তো ওনার মাইন্ডে লাগছে যে এভাবে কথা বলতেছে। তো উনি বললো আয় চল তোর আমি ঘর খুঁজা দিম। মিরাজিবা ঘুমটি করে ওইখানে গেল আমার খালা। পরে একটা ঘর রুম টুম নিয়ে, মানে কম দামে বেড়ার রুম খুঁজা নিয়ে তারপর ওইখানে দিয়ে আসে। এর আগে হচ্ছে খালার বাসায় এখানে সেখানে এভাবেই থাকতে। তো ওইখানে গেল, ওইখানে যাওয়ার পরে রুম নেওয়ার পরে ওইখানে যায় আমি আর আমার ছোট বোন হলাম। আচ্ছা। আমি যখন পেটে আসছি সবাই বলতো যে এত বাচ্চা কাচ্চা হয় না, মনে করেন যে ওষুধ খেতে বলতো। তো আমার আম্মা বলে ওষুধ খেতে পারতো না। আমি তো পারি না ওষুধ খেতে। তো আমি হইলাম পরে আম্মা বলে একটু অসুস্থ হয়ে গেল, যেমন ওই যে জন্ডিস হইলো। তারপর ঘন ঘন ছেলে মেয়ে হইলো, এই যে সতিকারী বেমার বলে ওইটা হইলো। তো সবাই বলে আর পোলাপান নিও না, কেমনি কেমনে। যাই হোক আমার ছোট বোন আবার পেটে এসে পড়লো। তো আমার ছোট বোনটা পেটে আসার পরে ওইখানে একটু বন্যার পানি হয়েছিল বলে। তো ওই বন্যার পানিতে আমার বলে ব্যথা উঠছে, মানে আমার ওই মামা তো ভাইয়ের বোর মুখ এগুলো আমি শুনি, জিজ্ঞেস করি, বলে। তো আমার বলে ব্যথা হচ্ছে। তো আব্বা বলে কি পানির ভাঙে কি এক মহিলা দাইকা নিয়ে আসে। তারপরে আমরা ছোট ছোট এক সাইডে আমাদের রাইখা আমার ছোট বোনটা হইলো। হওয়ার পরে আমার আম্মা আরো অসুস্থ হয়ে গেল। আপনার মা অসুস্থ অবস্থায় আরেকটা বাচ্চা মানে পেটে এসে পড়লো। হ্যাঁ। আচ্ছা, কয় ভাই বোন তখনই আপনারা? আমরা 4 বোন, মানে এই যে আমার ছোট রানী হইলো না, ওরে নিয়ে 4 জন। তারপর জন্ডিস হয়ে গেছে আম্মা। আচ্ছা, খুব তাড়াতাড়ি কি আপনারা বয়স কতদিনের পার্থক্য? 1 বছরের ছোট বোন। 1 বছরের সবাই? হ্যাঁ হ্যাঁ। যারা শুনছেন সবার জন্য এই মেসেজটা আমি দিচ্ছি সবাইকে, যে এই ব্যাপারগুলো কিন্তু, এই যে খুব ঘন ঘন বাচ্চা নেওয়া, এগুলো কিন্তু আসলে একটা মানুষের জন্য, মায়ের জন্য বিশেষ করে, এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় এবং তার জন্য এটা ভয়াবহ রূপ নিতে পারে। আমি জানি না যে আজকে খালেদা গল্প বলছে ওর মায়ের অবস্থা কি হলো, তারপরে আমরা শুনলেই বুঝতে পারবো। তারপরে কি হলো? তারপরে বোনটা হলো, এখন আম্মা আরো অসুস্থ হয়ে গেল। এটা কি 4 নম্বর বাচ্চাটা হলো? হ্যাঁ। তো আম্মা এমন শুকায় বলে গেছিল, তো আমার মাথায় গুলো অনেক উকুন হলো, চুল ফালাই দিল। আচ্ছা।
চুল ফানালে বলে আমার আরো বিকট লাগলো। তো আমার সামনে কেউ আসতো না ভয়। আমার আম্মা তো অনেক লম্বা ছিল, আমি দেখিনি আমার আম্মা কেমন ছিল আমি বলতেও পারি না। আমার আম্মার কথা খুব মনে পড়ে। আমি ওরে জিজ্ঞেস করে আমার আম্মা দেখতে কেমন ছিল। তো আমার আম্মা ধীরে ধীরে অসুস্থ হয়ে লাগলো। তো আমার ছোট বোনটা যখন 2 মাসের আম্মা মারা গেল। 2 মাসের একটা বাচ্চাকে রেখে মারা গেল। আমি সেটাই বলছিলাম যে ওর মার অবস্থা কি হয়েছিল জানি না, মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে না, এই যে হয়ে গেল। কিন্তু 2 মাসের একটা শিশুকে কোলে রেখে একটা মানুষ চলে গেল। আজকে আমার কলেজটা ফেটে যাইতেছে। তারপরে আমার বড় বোনটা খেলতেছে, তো ওই বাড়ির মানুষ যায় দেখে আমার আম্মা কি মন জানি করতেছে। আমার আব্বা গেছে কাজে, তো কেউ নাই তো আমাদের পাশে। আমরা তো 4টা বোন ছোট ছোট। আমার আম্মা খালি রুমে দাপড়াইতেছে, কি মন জানি করতেছে মৃত্যুরই বলে। ওই বাড়ির ভাড়াটিয়া বলে কি ওর আত্মীয় স্বজনের খবর দেওয়া দরকার। তো একজনের খবর নিয়ে আসলো। তো আমার আপন খালা আর আমার মার মামাতো বোন দৌড়ায় ওনারা গেল ওই ঘুমটি ঘরে। যায় দেখে আমার আম্মা কোনো সারা শব্দ নাই। আর খালা যা জিজ্ঞেস করে হাসে না। আমার আম্মা কোনো কথা বলে না। তোর পরে উত্তর হিতান করে দিছে, মুখে পানি দিল, তারপরে দম গেল গা। বললাম আমরা যে এত ছোট ছিলাম, আমার মা একটু সেবা করে দিতে। তো আমার আব্বা কাজেতে আসলো, এসে দেখে আমার আম্মা নাই। পরে আমার মাটি মঞ্জিল দিল। মামা তো ভাই মামার আছে। তা আমার আম্মা তো ছোট বোন ছিল, আমার বড় মামা অনেক আদর করতো আমার আম্মারে। তো আব্বা আমাদের নিয়ে আসছে। এখন আমাদের রান্না বাড়া করে কে খাওয়াবে? আমরা তো অনেক ছোট ছোট 4টা বোন। তো আব্বা তো কেউ নেই। আমরা তো এখন আব্বা একটা ওই বাসা ভাড়াটি আছে না, একটা মহিলারে ডাক দিয়ে বললো কি যে আমার মেয়েরা তো ছোট ছোট রান্না করতে পারে না, তাহলে আপনি একটু রান্না করে দিন, শুধু আর কোনো কাজ করা লাগবে না, আমি তাই নয় না তুমি রান্না করে করা যায়। সবচেয়ে বড় বোনের বয়স কত ছিল তখন? তখন 10-11 হয়েছে। সবচেয়ে বড়ই 10? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে ছোট হচ্ছে 2 মাস, আর আপনার বয়স তখন 1.5 বছর। হ্যাঁ। তো আমি তো এগুলো শুনছি হিস্টোরি, যে কিভাবে আমার জীবনটা, তারপরে আমার যেগুলো মনে হয়েছে সেগুলো তো আমি বলুমি। তো আমরা ওই সারাদিন ওই বাড়িতে আরো পোলাপানা ছিল, খেলতাম খুলতাম। গোসল কিসের কি মা বাপ না থাকলে কে যত্ন করবো, কে কি করবো, কে একজন মা একজন সন্তানকে যেভাবে যত্ন, এই পৃথিবী বাবা মার মতো কেউ হয় না। ওই সারাদিন খেলতাম খুলতাম মাটিতে। রাত হলে ঘরে যায় এই বাতি জ্বালা গেট গুট খোলা রেখে ঘুমাই দিত। তো আব্বা অনেক রাত্রে কাজের থেকে আইসা দেখতো আমরা যেমনি পারতাম ঘুমাই থাকতাম। তা আব্বা এসে সবটির উঠাইতো, উঠে হাত পাও ধোয় আব্বাই সামনে নিয়ে ভাত বাইরে খাওয়া, তারপরে গেট গুট লাগে আব্বা ঘুমাইতো। তারপরে ওই যে আমার সদ্বোন আসলো যে আব্বা এখন আমি কই থাকুম, নানিও তো নাই, আপনার সাথে থাকি, আমি গার্মেন্টসে কাম করুম। তো আব্বা কইছে থাক, ওদেরও তো খাবার কষ্ট হয়, তুই থাকলে ভালোই বোন। তো ওই বোনটা সারাদিন কাজে যাইতো গা। কোথায় কাজ করতো? গার্মেন্টসে। সারা রাত্রে আসতে গোসল মুসল করে ওনার মতো উনি খাওয়া দাওয়া করে ঘুমায় থাকতো। আর একদিন উনার আবার ভাই, ওই সৎ ভাই, উনি বিয়ে করে নিয়ে আসলো। তা আইসা বললো আব্বা আমি বিয়ে করে নিয়ে আসছি, তোমাদের সাথেই থাকুম। তা আব্বা বলছে যে থাকো। তো ভাবিরে ডাইকা বললো যে আমার এই 3-4টা মেয়েরে তুমি নিজের সন্তানের মতো করে নাও, আল্লাহ তোমার ভালো রাখতে, থাকো, আমি জানুম তাই খাইবা। আমার আব্বা খুব আদর করতো, ছেলের বোনা খুব মহব্বত করতো উনি। আমার আব্বার একটাই যে তুমি আমার সন্তানের মহব্বত করবো, আমি তো তোমাকে মহব্বত। তো আব্বার সামনে ভালোই কতদিন আদর টাদর করছে। আমার আব্বা না অনেক ঢাকায় মানুষ না, অনেক আত্মার, এমন কোন জিনিস না আনতো না আমার আব্বা। আমের দিনে আমার আব্বা বড় বড় আম খাওয়াইতো, তরমুজের দিনে তরমুজ, যে দিনে লেচুর দিনে লেচু। আমাদের পয়লা বৈশাখী মেলা আসলে 4 বোনদের নিয়ে মেলার মধ্যে নিয়ে খেলনা কিনা দিত, খই মুড়ি কিনা দিত। একবার ঈদের মধ্যে আমার আব্বা আমাদের 4 বোনদের ওই যে ফুলানো জামার রানীর ড্রেস বলতো আগে, তো ওই ফুলানো ড্রেস দিছিল, তো ওইটারই আমরা রানীর ড্রেস বলতাম। 4 বোনের 4 কালার দিছে। পরে ওই ভাবি ভালো আব্বার সামনে দেখাইতো আমাদের গোসল টোসল করা যেত, মানে আব্বা বলতো ভালোই আদর। তা আমার আব্বা আবার সকাল উঠে আমাদের 4 বোনরে টাকা দিয়ে কিছু নাস্তা নাস্তা কিনা দেওয়া যেত, তো এটা আমরা খাইতাম। তারপর পরে আইসা আবার কই জানি যাইতো আটতে, তো আইসা পরে কাজে যেত। একদিন আবার হঠাৎ আব্বা গেছে গা দিয়া দেন, তো আমি তো আব্বার সাথেই ঘুমাইতাম। আর আমার ওই ছোট বোনটারে ওই যে ওই বইনে নিয়ে শুইতো, ওই পালছে একটা চৌকি আসছিল ঘরে, ওই চৌকির মধ্যে ভাই ভাবি ঘুমাইতো, আর আমরা ঢালা বিছনা করে নিচে শুইতাম। আচ্ছা, মানে আমার বড়টা আমি একসাথে শুইছি, তো ওরে না আমি
ধাক্কা মারছে। আমি কই আব্বা আজকে কই গেছে? ওই আবার উঠলে কি করলো, এই তো আমার ধাক্কা মারলি কেন? আমি কি না আব্বা তো কিছু নাস্তা টাকা দিয়ে আমার খিদা লাগছে। মানে দুইটা মিলে মারামারি লেগে গেল। ছোট ভাই বোন থাকলে যা হয়। তো এই মারামারি দেখে আমার ওই সৎ ভাই ঘুমের তুইঠা মানে গালি দেই গসকাবো মেরেই ফেলাম। তা আমি ভয়ের চোটে না পাশের ঘরে খাটের নিতে যা বলাইছি। আচ্ছা, এখন ধরতে পারলাম সেই পাশের ঘরে খাটের নিতে তাই না অনেক মারলো। ছোট তো উপরে তুলে আসার মারলো। আসার মারার পরে যে আমার এই পাটা না ফুলে গেল। আচ্ছা, কি হয়েছিল? মানে ঘুম নষ্ট করছিলেন আপনার? আমার ওই যে বড় বোন, মানে ওর সামনে আমরা দুই বোনে মারামারি করছি। ওই যে আব্বারি না যে আব্বা কি সবাই একসাথে ঘুমাইছিল? হ্যাঁ, আমরা একসাথে ঘুমাইতাম। আচ্ছা, আপনাকে আসার মারলো আর কি? হ্যাঁ, তো বাড়ির ভাড়িটারা কিছু একটা মহিলা ছিল, বুড়া, ওনার আমি নানি বলতাম। তো ওই নানি তো আমার খুব আদম, তো নানা নানি দেখিনি, জন্মের পর কেউরই দেখিনি। তো ওই নানি না দৌড়া এসে কয় এমনি করে মানুষের মারে। তো নানি কয় উঠ উঠ দাঁড়া। আমি দাঁড়াইতে পারি না, পাওটা তো ব্যথা। পরে আস্তে আস্তে দেখি পাটা আমার ফুলে গেছে। তো নানির ঘরে আমি ওই ঘরে যাই কান্তাছি আর বলতাছি আব্বা ইসালো আজকে আব্বারে সব বইলা দিন, আর তোর কথা হুকুম তোর জন্য যে আমার আজকে এতটি মারছে। অমনি আমি কান্তাছি, আব্বা ইসা পড়ছে। তা আব্বাকে কিছে আমি আব্বা আমার ডাক দিবি, আমার মারছে। তারপর আবার ভাই উঠে আমার উপরে তুলে আসা মারছে। তো আমার আব্বা ওই ভাইয়ের সাথে ঝগড়া করলো, তুই এরকম কেন, তুই আমার মেয়েরে মারছিস কেন? তো হ্যাঁ মারুম না, প্রতিটি জন্ম দিছ বুড়া কালে বাহিনী শুধু আমগো খালি জ্বালাইব। তা আমার আব্বাই কয় খাওয়াই আমি, তোদের কি জ্বালায়, আমার মেয়েরে তুই মারলি কেন? এদিন কথা কথা তর্কাতর্কি হইতেছে। তা আব্বাই বললো খবরদার আমার পোলাপান্ডে তুই হাত উঠে দেবে। এর মধ্যে একটা মহিলা আসলো, ওই নামাপাড়ারই আমার কেমন আত্মীয় হয়, ওনার সন্তান হয় না। তো ওনাদের ভালোই প্রভাবশালী, বাচ্চা কাচ্চা হয় না। তো আমার বোনটার কথা শুই না আয়সা বলছে যে যদি ওরে পালতে দিল তো আমার নিজের সন্তানের মতো করুন। তা আমার বাবারা সব ওই চাচিটা বলতেছে যে দিয়ে দেন মেয়েটার নিয়ে পালু, ভালোই জায়গায় বড় হইব, ওনাদের তো সন্তান নাই, ভালোই হইব। আমার আব্বা বলে কেন, আমি মরে গেছি, আমার কলিজার টুকরা আমি দিয়ে দিব, আমি কি খাওয়াইতে পারি না? না মা নাই, কে পালবো? পরে আমার আব্বা বলছে না আমি কারো কাছে দিব না, আমার বুকের ধন আমার বুকেই থাকুক। পরে আব্বা না অসুস্থ হয়ে যেতেছে। আব্বা শ্বাসকষ্ট রোগ ছিল, খুবই শ্বাসকষ্ট ছিল। আর ওই কলমিস্ত্রি ছিল না, ওই মানুষের বাড়িতে টাঙ্কিতে নামতে হইতো। পুরানা টাঙ্কি থাকলে নামলে টাঙ্কির ভাব যায় না, তো শ্বাসকষ্ট রোগী আরো সমস্যা। শ্বাসকষ্ট ছিল না? হ্যাঁ, আমাদের বংশটাই শ্বাসকষ্ট। আমার বড় চাচারও আসলো, মেজু চাচার আসলো, আমার আব্বার ভালোই টানতে দেখছি। যখন আব্বার শ্বাস উঠতো না, এই পাঁচলি দুইটা এরকম টানতো, কেমন জানি করতো। আব্বা তো অনেক সুন্দর ছিল। পরে আব্বা এরকম আস্তে আস্তে অসুস্থ হইতেছে, কাজে কর্মেও যাইতে পারতেছে না। এখন পই খাওয়াইবা আমাগো চারটা মাইয়া ছোট ছোট। আব্বা কি করে নামাপাড়া আসে, 400 বাইরা আছে, তো 400 বাইরা মনে করেন যে যা পারে 200-100 দিয়া দেয় যে চাচা ওষুধ খায়। তা আব্বা ওই টাকাটা না ওষুধ খাইতো না, ওই টাকা দিয়া আমাদের জন্য খাবার নিয়ে যেত। এই হচ্ছে বাবা, নিজের অসুস্থতাকে সে অ্যাভয়েড করে আমার আব্বা বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতো। এটাকেই বলে বাবা, পিতৃত্ব। ওই টাকা দিয়া ওষুধ খাইতো না, আমাদের জন্য খাবার নিয়ে যেত। তো ওই সৎ বোন জিজ্ঞেস করতো তুমি টাকা পেলা কই, তুমি তো কাজে যেতে পারো না? তুই তো 400 ব্যাগের কাছে গেছিলাম, ওরা দিছে ওষুধ খাইতে, তো ওষুধ খাও নাই কেন? তুমি ওষুধ খাই সুস্থ, তারপরে কাজে যায়। একটু কোন রকম সুস্থ হইলো, আবার আব্বা কাজে যেতে লাগলো। ইতিমধ্যে আমার ওই সৎ ভাই এখন আব্বা অসুস্থ হয়ে যেতেছে, এখন হ্যাঁ কিছু দিতে পারবো না। আমার আব্বারে বলতেছে আমি আলাদা খাম। আচ্ছা, তোমার লগে খামো না। কে এখন আলাদা খাবি কেন, এতদিন খাইছো আমাদের সাথে? না এখন আমি খাইতে পারুম না, আমার ভবিষ্যৎ নেই, আমি বিয়ে করছি, কয়েকদিন পর আমার বাচ্চা কাচ্চা হলে আমার ভবিষ্যৎ নেই, তোমার দিকে দেখ লইব। তা আমার আব্বা বলছে তুই কয় টাকা দেস, বেশিরভাগ সংসার। আমার আব্বা তো ভালো কাজ করতো, শুধু অসুস্থর কারণে সেন না। পরে আব্বার সাথে এরম নিয়ে তক্ক হইলো, মানে এক ঘরের থেকে হ্যাঁ আলাদা খাইব। তো যাই হোক এরম নিয়ে তখন আব্বা ঝগড়া হচ্ছে, ঠিক আছে ওদের মতো ওরা খাইতেছে, ওই চৌকিতে ঘুমায়, ওদের পাতিলারে আলাদা করলো। কিন্তু ভাবিরে বললো ঠিক আছে আলাদা করো, যাই করো, আমি যাইয়ে না দিব, আমার মেয়ে গেলার একটু রাইন্দা দিও, কারণ ওরা তো অনেক ছোট ছোট। আচ্ছা ভাবি কয় ঠিক আছে। তো কিছুদিন সুস্থ থাকার পর আব্বা আবার শ্বাস বেড়া গেল। এবার আর সুস্থ হইলো না, কারণ ওষুধও খাইতে পারতেছে না, আব্বা সুস্থ হইতেছে না, এবার ভালোই টান বাইরা যেতেছে। তা আমি তো আব্বার সাথে ঘুমাইতাম, তা আমি না আব্বা যে সারা রাত তো টানতো না, আমি দেখতাম। আর আব্বা না শুধু মা মা ডাকতো। আব্বা ভালো, একদম ভালো অসুস্থ, মানে শ্বাস বাইরা দিব, মানে মরার মতোই। পরে আমার আব্বা বৃহস্পতিবারে রাত্রে অনেকই অবস্থা খারাপ। পরে পাশের ঘরের এক আন্টি
বলতেছে কি কয়টা বাজে রাত, এই তো একটু পরে আজান দিব। তো ওই দিন রাতে না আমার আব্বার না দেখলাম সারা রাত্রি জানি কেমন করছে আমার আব্বা, ছটপট ছটপট। আর মা ভুল হয়েছে ভাইয়া। আর 2 দিন আগে একজনে বললো কি যে তবা পড়াও, এত জন অসুস্থ, তবাটা পড়ায় ফেলো। আমার ওই যে সৎ ভাই আইসা চাচু ভাইদের বললো যে আব্বার তোর শরীর খারাপ, সবাই বলতেছে তবা পড়াইতে। ঠিক আছে তাহলে আমরা হুজুর নিয়ে যামনে, তোরা গোসল গোসল করায় রাখিস। তো ওই আমার সৎ ভাই আর ভাবি দূরে দূরে ফ্রেশ করে গোসল করাইলো। চাচু ভাই সন্ধ্যার সময় হুজুর নিয়ে গেল, আব্বারে তবা পড়াইলো। আর আমার চাচু ভাই বইলা আসলো যে দেখা রাখিস ওদের, তোর আব্বার প্রতি খেয়াল রাখিস, এমন করসকে, তুই বড় ছেলে না। যে চাচু বাবা টাকা দিয়ে আসলো যে চাচা তুমি এটা কিছু খায়, দুধ ডিম। পরে ওই টাকা না আব্বা কিছু খায়নি, মাথার সামনে রেখা দিছে যে মতলব আমাগো কিছু কিনে দিব। পরে ওই সৎ বাইরে কইতাছে বাবা আমার না আজকে না শৈল মাছ দা লাউ দা খাইতে ইচ্ছা করতে, কয়তো টাকা দাও। আমার তো টাকা নেই। সৎ ভাই টাকা ছিল বাবার কাছে? হ্যাঁ টাকা দাও। সে সমর্থ ছিল না, কাজকর্ম করতো না? কাজ করতো মানে দিব না। আমার বাবা আব্বা এরকম মৃত্যু সজ্জা এরকম একটা বাবাকে, মানে আমার আব্বা বিয়ে করছে আর কথা কথা বলতো যে আমাদের বলে ইয়াল কুত্তা জন্ম দিচ্ছে, জন্ম কথা বলতো। তারপরে বলতেছে এগুলো খুবই খারাপ। একটা মানে অক্ষম বাবা আবার অসুস্থ, মৃত্যু সজ্জায় বলতে গেলে। তো এরকম একটা অসুস্থ বাবার সাথে এরকম করতে পারে মানুষ, কোন ধরনের মনুষ্যত্ব তার মধ্যে আছে এটা আমি জানি না ঠিক। যারা এগুলো করেন তো অনেকেই আছেন। যদি কেউ এরকম এই অনুষ্ঠানটা শুনে থাকেন একটু ভেবে দেখলেই হয় যে আসলে কেমন লাগছে আপনার ছেলে যদি আপনার সাথে এই কাজটা করে। প্রকৃতি কিন্তু এমনই ফিডব্যাক দিয়ে দেয় একেবারে জীবিত থাকতে থাকতেই। সো বি কেয়ারফুল। তারপরে আপনার বাবাকেই বললো টাকা দিতে, শোল মাছ আর লাউ খেতে ইচ্ছে করছে। তো আব্বা না কি করলো, বালিশের নিচে টাকা বের করে দিল, জানি আস। তো ভাই খুশি হয়ে গেল বাজারে, যা শৈল মাছ আর পাইলো না, মানে এটা স্মৃতি রেখা গেছে। আব্বা শৈল মাছ পাই রে, তো শিং মাছ পেয়েছে আর কাঁচকলা নিয়ে আসলো। তো আব্বার আইসা বলছে আব্বা আমি এটি পাইনি। তো আব্বা চেহারাটাই করে খাইতে চাইলো একটা, আচ্ছা খাতে ঠিক আছে ভাবির যাই পাইছে থাক এটি রান্না করে তুমি। পরে আব্বারে না রান্না করে দিছে সামনে। না ইতিমধ্যে আবার আব্বা অসুস্থ হয়ে গেল না, তো আমার সৎ বোন আবার বলতেছে যে আব্বা তুমি তো অসুস্থ হয়ে গেছো, তো ওই যে আমার 2 বোন আর আমি আমার ছোটটা, তো ওদেরকে কোনো বাড়িতে দিয়া দিই, এখনই ছোট আছে তুমি থাকতে থাকতে দিয়া দিই, যেদিকে দিন ভালো বাড়িতে দিমু, ফুড ফরমাইজ করা ওরাই লালিত পালিত করে ওদের এনে থাকবো, ওখান থেকে ভালো একটা বিয়ে শাদী দিয়া দিবে দেখে। তো আমার আব্বার কান্তাছে, ওই সময় আমার আব্বার বিছনাই শ্বাস বেড়ে গেছে, কোনো উঠতেই পারে না। তো বোন বললো আব্বাকে না কাজে দিমু, আমার মেয়েরা কাজের মেয়ে হইব, আমরা তো স্থানীয় মানুষ, আমার মেয়েরা কাজের মেয়ে হইব। তা আমার বোন বলতেছে ওই সৎ বোনে যে কি করবা, খাওয়াইতে তো পারো না, তুমি থাকতে থাকতে দিয়া দিই, যাও একটা ই হইব, তুমিও দেখা গেলে মনটা শান্তি হইব। পরে কয় তাহলে বাড়ির ওই আশেপাশের বাড়িটারাও বুঝাইতেছে ঠিক আছে দিয়া দাও শিল্পীর বাপ, তোমার যে হাল দেখা দেয় মনে হতো হয় না আর উঠবা বিছনাতে। পরে এক বোনরে দিল শিরুটুলায় এক বাড়িতে, আরেক বোনরে দিল পুকুর পাড়ে এক হামিদ ফকিরের বাড়িতে। 2 বোনের 2 জায়গায় আস্তে যাক স্থান হয়ে গেল। তো যেখানে দিচ্ছে ভালোই, ওরা ওই বাসার নানু মানে একটা বুড়া ছিল, নানু দেখছে মানে ফুড ফরমাইজ ভালোই। ওই বোনটা আমার ওই বোনটা তো অনেক সুন্দর দেখতে, আমার ওই বোনটা আর আমার ছোট বোনটা আব্বার মতো সুন্দর হয়েছে দিল। তো আমি আর ঝর্ণাই ছিলাম, তো ঝর্ণারে তো জানো পাই নিয়ে থাকতো, তার আমি আব্বার সাথে, তার তুই নেই, তার ঝামেলা গেল। এরপরে যে আব্বার কথা আসছে, আব্বা আমারে আর ওই ঝর্ণারে আস, আমরা তো আব্বার ছাড়া খাইতাম না, আব্বা খাইলেও না ওই কি যখনই খাইতে বসতো না আব্বার পাতেরটা নিয়ে আমরা খাইতাম। তো আমার ওই সৎ বোন একদিন না অনেক মারছিল, তাদের এই স্বভাব কেন, আব্বারে তোরা ভালোভাবে খাইতে দেস না কেন। আচ্ছা আপনার বড় বোন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতো তাই তো, কিন্তু আমরা গল্প থেকে একটু সরে যাচ্ছি। আমরা যেখানে ছিলাম ওই যে শিং মাছ টাছ নিয়ে আসলে, হ্যাঁ এটা তো বলতেছে, হ্যাঁ শিং মাছ সেটা বলতো, ওই যে দিছে না ভাত দেওয়ার পরে শিং মাছ তরকারি রান্নো, ভাত দেওয়ার পরে তখন আমার আব্বা বলতেছে অরে ডাক দাও, খালেদারে ঝর্ণারে ডাক দাও, আমার ছোট বোনরে। তো ঝর্ণা আবার ঘুম, ছোট মানুষ না ঘুমায় রয়েছে, তা আমারে কায় মা আমার লোকে ভাত খা। পরে আমি না তুমি খাও, পরে আমার না আব্বা না ভাত মাই খা আমারে খাওয়াই দিত, আব্বাই খায় না তুমি খাও। তা আমি আবার ভাতের লয়ে আব্বারে খাওয়াই দিই, আমার আব্বার দিকে চোখের পানি পড়তেছে, আমি যখন আমার আব্বার চোখের পানি পড়তেছে আমি আব্বার না এম করতেছে আব্বা তুমি কান্দ, আমার আব্বাকে আমার জোড়াতে রাখে, মাকে তোরা কেমনে থাকবি, আমি কেমনে থাকুম, আমি তো ছোট, আমি কেমনে থাকুম, কেন আব্বা তুমি কই যাবে, কি হইব, কিচ্ছু হইব না।
মারে, তবে তো মা নাই, আমার কিছু হয়ে গেলে তোরা কি করবি, এরকম ভাবে বলতেছে আমার আব্বা। আমি কই, আব্বা তুমি এমনি বলতেছো কেন? আমার আব্বা বলে, আমি তোদের জন্য দোয়া করি, আল্লাহ তোদের যেমন ভালো রাখে। আমি বললাম, আব্বা আমি আর খামো না, মা তুমি খায়া ফেলো। তো আমি খাইলাম, খায়া আমার আবার ছোটবেলাতে একটা অভ্যাস কি, যে খায়া ভাতে তেলে থুয়া যাইতাম, হাত দিয়ে আরই করতাম, ছোট মানুষ কি করুম, থুয়া যেতাম। তো আমার ভাবি পেলে টেলে উঠাইলো, তা আব্বা শুয়া রইলো। আমার ভাইয়েরে বললো, বাবা আমার একটু শুয়াই দে, আমি পারতাছি না। তো এরকম আমি না খাওয়া বিকেল টাইম, তো আমার ভাবির আবার লাস্টে খাইতে গেছে, যেমন আমরা খাওয়া দাওয়া করে খেলতে গেছি, খেলতেছি পোলা পান আছে আর ওদের সাথে খেলতেছি, আর এই অনেক গড় আছে বাড়িটা, তো অনেক গড় এই পাশে পাশাপাশি। তো আমার ওই ভাবি গোসল টোসল করে আমার ভাই ভাবি একসাথে খাইতেছে, তখন এই বিকেলে আসরের সময় হয়েছে। তো আমি খেলতেছি, আমার আব্বা না বারবার বালুশির থেকে নাইমা দিতেছে, তো ওই যে বড় ওই পাশের ঘরের মানুষ না দেখতেছে এমন, আর কেমন জানি করতেছে, যেমন মৃত্যুর দেখতেই না, কেমন মানে আহু তাহু মানে কেমন করতেছে। তো ওই পাশের ঘরের মহিলাটা কইতাছে, এই নুরার বউ দেখো না তোমার শ্বশুরে কেমন করতেছে, সামনে আহ পানি নিয়ে আসো। উনারা না খাইতেই আছে, সামনে আসে না, আর যেমন তুই খাবি তুই সামনে আইতি। আমি তো ছোট মানুষ, আমার আবার কইতেছে, আয় খালেদা তোর বাপের সামনে যা দেখ তোর বাপে কেমন করতেছে। এরকম আমি খেলা থেকে না, আমি আর সামনে দিই না, মানে দরজার সামনে, মানে বাবার মাথাটা তেমনি দরজার দাঁড়ায়া দেখি আমার আব্বা না মানে যে কি মনে জানি করে বালিশের টাই নাইমা মানে আহু তাহু, মানে একটা মানুষের যে মৃত্যুর সময় মানে চোখ বড় বড় করে আলাইতেছে, আর আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই সিন দেখা আমারও চোখ দিয়ে পানি পড়তেছে। আমি এখানে দরজা নেই, আমি সামনে আর যাই না, কেউ সামনে আসে না। আমার ওই ভাই ভাবিও খাইতেছে, ওরা আব্বা তো মানে এমন হাত ফালাইতেছে, এরকম ছোটাছুটি করতেছে, এর মানে একটা মানে কিছু বলতে চাইতেছে কিন্তু পারতেছে না, কি যেন মানে এরকম করে লাগে, উঠা কিছু বলতে চাইতেছে, আসে না। পরে পাশের ঘরের মহিলা দৌড়ে আসছে, আমি যা দেখি ওনারা দৌড়ে এসা, তারপর আরেক দেখা আর সিন দেখে আরেক বেটাও দৌড়ে আসলো। আসার পরে হ্যাঁ বালিশ উঠা, ওনারা এসে না কলমা পড়তেছে। কলমা মানে যে মৃত্যুর আগে যে কলমা পড়া হয়, কলমা পুরা ফুদিত আছে। পরে আরেক মহিলা এসে মুরব্বী, তো উনি তো সব জান, হ্যাঁ জলদি কলমা পড়, মানে হ্যাঁ নিমা পড়তেছে জোরে জোরে, ই তো না দেখা যাইতেছে না ভালো লক্ষণ, পানি না। পরে ওই আমার ভাবি দৌড়ে পানি খাওয়া শেষ, পানি নিয়েছে, পানি নিয়ে আসার পরে না দেখে পানি পড়ে গেছে। আমার আব্বা নাই, আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে। প্রিয় শ্রোতা, বাবা মা হারা কতগুলো সন্তান, বাবা ছিল, মা অনেক আগেই বিদায় নিয়েছিলেন, বাবাও চলে গেলেন। এই সন্তানগুলোর কি হবে? যে সন্তানের একজন আজকে আমাদের এখানে আসছেন, তার জীবনের গল্পটা বলছেন আপনাদের কাছে। একেবারে প্রথম থেকেই একটা ভারী পরিবেশ আজকের গল্পের, শেষ পর্যন্তই হয়তো থাকবে লাইফের একটা পার্ট। আমরা শুনলাম, এখনো শেষ হয়নি, বাবা মাত্র চলে গেলেন। এখানে আমরা একটা বিরতি নেব এবং তারপরেই আবার ফিরে আসব। যে ছোট ছোট ছেলে মেয়েগুলো কোথায় গেল, কার কাছে ঠাঁই পেল? কারণ সৎ ভাই বোন, সৎ ভাইয়ের বউ, কেউই তাদের কোনোভাবেই যত্ন আপ্যায়ন দূরের কথা, একটা মিনিমাম যে নিডস গুলো ছিল সেগুলো পূরণ করতো না, মারধরও করতো। বাবা ছিল শেষ ছাত্রীকু মাথার উপরে, সেও চলে গেল। এখন তাদের কি হবে সেটাই আমরা শুনবো ফিরে এসে। ছোট একটা বিরতি নিচ্ছি। আপনি শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে আপনার সাথে এবং রয়েছে আজকের অতিথি খালেদা। সাথে থাকবেন। হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে, আর যে সেতু আছে আপনার সাথে এবং রয়েছে আজকের অতিথি খালেদা। আমরা বিরতি নিয়েছিলাম যেখানে ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গেল, অর্থাৎ তিনি মারা গেলেন। ছোট ছোট ছেলেমেয়েরা, যেটা আমি আগে একবার বলেছি, এদের কি হলো, তারপরে কোথায় গেল, এই সব কিছু নিয়ে আমরা আবার ফিরে আসছি। ঠিক আছে, এখন আমি আর কথা বাড়াচ্ছি না, অতিথির কাছে একবারে যাচ্ছি। বলুন তারপর আব্বা তো ওই যে ফুপুর বাসা ছিল না, তো ফুপু মরার আগে আবার ফুপা তো ভাইয়েরদের বলে গেছে যে আমার আব্বা আমার ভাইয়ের যদি কিছু হয় কোনদিন, তো আমার ভাইয়ের যাবতীয় খরচ, কাফনের টাকা, মানে 4 দিন 40 দিনের খরচ তোরা করবি। ইতিমধ্যে আব্বা তো গেল গা, তখন আমার বোনও তো গার্মেন্টসে, তো আমি আর আমার ছোট বোন তো ঘুম। তো আমার বোন
এখন বোন গার্মেন্টস এখন খবর দিব, ওরে খবর দিল। ওই যে ওই বাসায় একটা মহিলার সাথে কাজ করতো, ওই মহিলাটা আবার সেদিন যায়নি। আচ্ছা। তো ওই মহিলা বললো যে আমি যা খবর দিই গা, নিয়ে আসি গা ওরে, আর বলি গা যে ওর আব্বা মারা গেছে। তো ওই মহিলা ওই গার্মেন্টসে যায় আমার ওই বোন লয়ে এলো। ওই বোন আবার যে দুই বোন যে বাড়িতে দিছে ওদেরকে নিয়ে আসলো, নিয়ে আইসা আব্বারে তো শোয়ায় রাখছে চাদর টাদর দিয়া ঢাইকা। তো আমার ওই বোনদের যখন নিয়ে আসলো, আমার বোন রাইসা দেখে আমার আব্বার লাশ, আমার দুই তিন বোনে আমার আব্বার মুখের কাপড় ছড়ায় আমার আব্বার এখানে চুমা দেয়, এখানে চুমা দেয়, কপালে চুমা দেয়, বুকের মধ্যে পড়ে যে আব্বা তুমি এই করে চলে গেল, এখন আমাদের আর কে দেখবো? আমরা তো তার মাও নাই, তুমিও চলে গেল, এখন আমাদের কে দেখবো আব্বা? আমরা কার কাছে যাব? কেউ তো আমাদের রইল না বলতে। এভাবে আমাদের নিলে একটা যাই পথ হয়েছে। ঝর্ণার আর খালেদার কি গো, খালেদার তো লাত্তুসটা ঝাড়ু দুটার বাড়ি ছাড়ার কোনো ই নেই, কই যাইবো? এভাবে করে আব্বার বুকের উপরে জড়ায় আব্বারে ধইরা কান্না করতেছে। তো সবাই কেউ ফিরাইতে পারে না, সবাই ধইরা রাখে, কিন্তু আর ওই দৌড়ায় আব্বারে ধইরা কান্না করে। ওই আমার সৎ বোনটা কান্না করতেছে, ওই দুই বোনটা। তা আমি আবার সবাই বলতেছে, বাড়িওয়ালার মেয়েরা বলতেছে এখন ভালো হয়েছে যা, তোর আব্বা তো মরে গেছে, এখন যা। কষ্ট মানে কোথায় যেতে বললো? মানে ওনারা বলতেছে তোর আব্বা তার নাই, ভালো হয়েছে, এখন কেমনে খাবি? আচ্ছা। পরে আমি তাকায় রয়েছি, তা আমি হাইসা দিছি, আমি তো বুঝিনি কি কয়। আমি যদি তখন বুঝতাম যে মরণ কি, এই হইব কষ্ট, তেল তো আমার আব্বারা যাইতে দিতাম না। পরে আবার গোরকা ফোনের করলো, পরে ওই আমার ভাবি গরম পানি ভয় সবাই করে। তো আমার ওই সৎ ভাই আইসা নামা পারে আমার আত্মীয়দের বললো, চাচাতো ভাইদের, ওরা সবাই গেল, আমার মামা মামিরা সবাই গেল, ওই ফুফাতো ভাইদের খবর দিল। তো ওই যে ওনার আম্মা বইলা গেছে, তো ওনারা ওই টাকা পয়সা নিয়ে মানে করেন কাফনের কাপড় টাপড়, যেখানে কবর খোদা থেকে যেখানে যা খরচ আছে কত বাইরা নিয়ে আইছে তো দিতাছে। তোমার সৎ বাইরে বলে যে যেখানে যা লাগে তো ই করে আমরা দিমু। পরে আমার চাষতো বাইরে ই করলো। পরে আব্বারে কেউ আমার ভাবি গরম পানি দেয়, আমার তো আমার আরো ভাইয়ের বউ, সৎ ভাইয়ের বউ যে ওইটার বড়টা, দুই ছেলে নইলাম, ওই ভাবিও আসলো খবর পায়। তো আবার গোসলের ব্যবস্থা করলো, তো গোসল করায়া তা এখন নিয়ে যাইবো ওগা। তো আমার ওই বোনদের সবাই নিয়া তখন আমার চাষতো ভাইয়ের বুড়া গেল, দেখে আমি খালি করতে মাটিতে আমার নাক দিয়ে ইঙ্গিল পড়তে, কি মানে একটা যত্ন বাড়তে যেরকম থাকে নাক দিয়ে ইঙ্গিল পড়তেছে, কি অবস্থা, আমি মাটিতে সে খেলতেছি। পরে এক মহিলা জিজ্ঞাসা এটি ছোট ছেলে, সবাই আফসোস করতেছে যে হারে মাও নাই বাবাও নাই, তুমি কেউ রইলো না। তখন তো আপনার ভাইয়ের বউদের সাথে আছেন? হ্যাঁ, মানে একসাথে। ওরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করতো তখন? না, এই যে আব্বা মারা, এই শুরু আব্বা মারা যাবে তখন আবার আব্বার মাটি মন্দির, এখন আব্বার সব ওনার নিয়ে যাবে এখন। তো নেওয়ার আগে তো ওনার শেষবারের মুখটা দেখায় না ছেলে মেয়েদের, তো কয় ওনার মেয়েদের নিয়ে আসেন। তো নিয়ে যখন গেছে, আমার আব্বা এত ফর্সা ছিল, মরছে পরে আমার আব্বার গায়ের রংটা ক্রিম কালার হয়ে গেছে। আচ্ছা। কপালে একটা আলিপ দিছিল, সাজাইছে সুরমা দিয়ে। তো ওই সামনে নিচে আমার ওই বোনরা খাটুলা ধইরা তো চিৎকার পারতেছে, আব্বারে যাইতে দেব না, আমার আব্বারে যাইতে দেব না, আর নিলে আমগো লাগে আমাদেরও লাগে, আব্বারে যাইতে দেব না। তো সবাই কেউ ধরে রাখতে পারে, এক বোনের হান্দা টানে, আরেক বোনের খাটুলা ধরে, আরেক বোনের টানে। সেদিন কান্নায় মনে হয় ওই বাড়িটা মনে ভার হয়ে গেছিল কান্নায়। এমন কোন মানুষ নেই যে চোখের পানি না ফেলাইছে কান্না করতে। পরে লাশ নিয়ে গেল পরে গেল আব্বারে। তো আব্বার চাষতো বাইরে বলতেছে, আমার সৎ বাইরে মাটি মন্দির দিয়ে এসে বলতেছে যে 4 দিনের খরচ চিন্তা করিস না, আমরাই করুন। আর আমার ফুপ্পা তো বাইরে বললে যা লাগে আমরাই দিব মনে, তবে চিন্তা করতে হবে না, 4 দিনের খরচ তারা করিস। তো ওই চাষতো বাইরে 4 দিনের খরচ করলো। তো ওই আমার ওই 2 বোন গেল না, আমার আনাপাকা 4 দিনের খরচ হলো, তো 2 বাড়িতে দিয়া মনে। আর খালেদারে এই নুরা ভাইয়ের কাছে থাকবো না, আর জন্নারে আমি রাখবো না, মানে এক ঘরে। পরে 4 দিনের খরচ হইলো, তো ওই বোনের হান দিয়ে আইবো। আমার বড়টা তো আমি কামতাছি, বোন আমি কেমনে থাকুন, তোরা গেলে তোরা তো যাবি ভালোই করবি, আমি কেমনে থাকুন। তা আমার বোন বলতেছে আমিও তো কেমনে থাকুন, ঠিকই তো আব্বা না তো যাইতে হইব। পরে আমি তো আমু কয়দিন পর আমি না তোদের দেখতে।
পরে আনার পর কান্দাসকে আমি আছি না, আর ওদের নিয়ে আমি কদিন পর তোদের দেখাই তিনি তরে নিয়ে যামুনে। পরে দিয়ে ওরা গেল, আমি আর ঝর্ণা আছি। তো এরকম চলতে লাগলো। আনার পর আবার গার্মেন্টসে যায়, অনেক সৎ দেয়। তা একদিন সৎ ভাইয়ের বউ কি করে, ওই ওনার আবার একটা মেয়ে হয়ে গেল এর মধ্যে, মানে ওনার বাচ্চা হইলো, প্রথম বাচ্চা। তো এদের মধ্যে কি করে ওনার বাচ্চা হয়েছে, তো আমার ওই বোনটারে কি করে, ছোট না বাচ্চা মানুষ, ওই সামনে ওনার মাইয়ার ঘুম পাড়া রাখে, আর ঘরে তো ফ্যান ছিল না, আমার ওই বোনটারে না বাতাস করায়, মানে আমার বোনের ওকে বাতাস করে, হ্যাঁ মেয়ের বাতাস করে। ছোট মানুষ কি বাতাস করতে পারে? পরে আমি না মানুষের কাছে কইতাম, দেন আমার বোনটারে দেন না বাতাস করে, আর মেয়ের ঘুমা। আর মানুষকে ঠিকই তো, একটু বাচ্চা মানুষ আর দেখ কেমনে বাতাস করা, আতুত ব্যথা করবো না। এটার জন্য কি বলতো, আমরা ভাইরে বলতো, আমার ভাই কাজে আসলে না বলতো যে না মানুষের কাছে কয়া বেড়ায় যে ওরে দিয়ে বাতাস করে। আমার ভাই কি ওর এত বড় সাহস, হ্যাঁ আজকে ছুটাইতেছি, এক লাঠি নিয়ে আমার অনেক বাইরে এলো। এটা বলছেন তাই? হ্যাঁ, এটা মানুষের কাছে কই, মানুষের কাছে বলি, মানুষের প্রতিবাদ করলে আমার বোনটারে দিবেন। পরে আমার অনেক মারলো, তারপরে মাইর খায় আমি একটা গালি দিচ্ছি, গালি দেওয়া না আমার মুখটার ভিতরে লাথি মারলো, তোমার মুখটা ফুলে গেল। লাথি মানে পরে তুই দিদি আজকার থেকে ঘরে ঢুকবি, তোর খবর আছে, আজকার থেকে ঘরে ঢুকবি না, তুই জেনে মেলে এনে থাক, তোর মতো মানুষ দরকার নেই, তোর মতো বোন দরকার নেই। কুত্তা বিলাই জন্ম দিছে, মানে আব্বারে নিয়ে বকতাছে, এখন মরছে, এখন কবরে দেওয়া জব দিতেছে, সে শেষ কাটে বিয়া কইরা কুত্তা বিলাই জন্ম দেওয়া গেছে, দিকে আব্বারে বকতাছে। তো ইতিমধ্যে হন আমার ওই ঘরে খাবারও দেয় না, মানে আমার ছোট বোনের যে বাতাস করে ওই ছোট বোনের খাবার দেয়, আমারে দেয় না, কাজের বিনিময়ে খাদ্য, হ্যাঁ আমারে দেয় না। তখন আমি কই খাম, তা আমি ওই যে অনেক ভাড়াইটা না ওদের ঘরে যা বলি বাতাস দুগা, আর ছোটবেলাতে জানেনি খিদা লাগে, তো ওই কেউ ঘরে পানি ভাত থাকলে দেয়, আর না থাকলে ওদিন না খাই থাকতো। তো কেউ যদি 5 টাকা 2 টাকা দেয়, ওটি দিয়া 2 টাকার ময়দাই না বলতাম কেউ রে আমার একটু না ই বানা দেন, রুটি বানা দেন, আমি খাই। আপনাকে একদমই খাইতে দিত না? না, মানে রুমে দিতে দিত না। আচ্ছা, তাহলে কোথায় থাকতেন? পরে যে এই ঘর ওই যখন ওই আমার ওই সৎ বোন কাজে তাইতো না, ওই আলা আইসা আবার প্রতিবাদ করে, মানে আইসা দেখতো এরকম, তুই আইসা আবার ভাইয়ের সাথে ঝগড়া করে, তুই যাই। বাড়িটা কার ছিল? বাড়িটা কি আপনার বাবার? না না, বাড়িটা না, বাড়িটা অন্য বাসা, মানে অন্য বাড়িওয়ালার, মানে ভাড়া দেয় কি? আপনার ভাই ভাড়া দিত? হ্যাঁ, উনি দিত, আর আমার বোন আদা আদা। পরে আমার বোন ঝগড়া টগড়া করে আবার ঘর রুমে নিত, বোনের সাথে ঘুমা চোখের মধ্যে, তখন আবার ভাই ভাবি নিচে ঘুমাইতো, আর বাচ্চা নিয়ে, আর আমরা 3 বোনে চকিতে ঘুমাইতাম। পরে একদিন না আমার ওই বোনের সাথে আমার ভাইয়ের সাথে টাকা বিষয় নিয়ে কাজ, মানে টাকাতে আরো বেশি যা কাজ কর, মানে সব হারে দিয়ে দিতে কর। তা আমার বোনের আমার ভবিষ্যৎ নিয়ে আমি কাজ করে তোমার সব দিয়ে দিমু কি না, আমার ঘরে থাকতে হলে তোর সব টাকা দিতে হবে, থাকতে পারবি না। মানে ভালোই কায়দা লাগলো তারা ভাই বোনে। তা আমার বোনের কালকেই আমি আলাদা হয়ে যাম, আমি অন্য জায়গায় ঘর দেখে আমি কালকে আমার মাল জিনিস লয়ে যাম, যেই আছে তোষক মোষক, হ্যাঁ যা যা লাগবো না, আমার কেউ লাগবো না, লাগলে পারলে এই 2টা লয়ে যাবি। কি করলো পরের দিনে স্বামী বাঘ যায় ঘর নিল একটা ছোটখাটো নিয়া, মানে হ্যাঁ যতটুকু ইনকামের ভিতরে ঘর নিল নিয়া, তারপরে টুকিটাকি করে মাল জিনিস নিয়ে আসলো। পরে ওই জন্নারও নিয়ে আসবো, জন্নারি নিয়ে আসবো না, জন্নারি না, মানে উনি তো পালছেন, জন্নারে ছাড়া বাঁচবো না, জন্নার প্রতি আর কি। ঝর্ণা তো তখন অনেক ছোট। হ্যাঁ, উনি ঝর্ণা তখন কেমন বয়স ছিল? জন্ম মনে করেন 2-3 বছরের। 2-3 বছর? হ্যাঁ, আব্বা যখন। হ্যাঁ, আর আপনি তখন একটু বেশ বড়? হ্যাঁ, বড় হয়েছি, আমি বুঝি আর কি। হ্যাঁ, আপনার বয়স কেমন তখন? কত 5-6 তৈব। আচ্ছা, তাও তো খুবই বয়সী না, ছোট। হ্যাঁ, পরে এখন জন্নারে নিয়ে পরের দিনে জন্নারে দিব না, ওই যে ভাবি ওই যার মেয়ের বাতাস করাইব, দিব না। পরে আমার ওই বই নেই অনেক ঝগড়া করছে, দিবি না কেন, খুব মানে আতাতি হয়ে গেছে, জন্নারে দিব না। পরে আমার আনপক্ষে তোর হেনে রাইখা কি আমার বোনটার জীবনটা নষ্ট করুম, আবার আমি আবার কাইন্দা কাইন্দা কইছি নিয়ে যাও, জন্নারে নিলে থাকলে মেয়েরা পালাইবো। পরে জন্নারে ছাড়বো না, অনেক কাজ, ওই বাড়ির মানুষটাই ছুটাই দিছে, করলে যা, আর যাওয়ার সময় কয়ে দেয় যে অরে দিয়ে গেলাম, অরে যেমন রাখে, মানে আমারে সব টিরে নিলে চলবে কেমন, জন্য আমারে কইলো অরে দিয়ে গেলাম, অরে যেমন দেখা রাখে। পরে আমারে তো শুনি আমি ভাইয়ের কাছে জিম্মা দিলাম, ভাই তো মনে করেন রাখলো কি, আমার তো উনি দেখে না, মানে আমার উনি খাবারও দেয় না, ঘরেও জায়গা দেয় না, ঘরে ঘুমাইতে গেলে আমার ভয় দেখায়, ভাবি ওই দেখ বেড়ার ফাঁক দেয়, তোর ওই যে হাত বাড়াইতেছে, যে তোর বাপে মরছে না, বুড়া বাপে ওই ডাক বাড়াইবো, ওই দিতে দেখাইতেছে। তা আমি না ছোট মানুষ না, আমার চকিতে দিত, আর নিচে শুতো, আমি না ভয়ে চিক্ষে দাঁড়ে ধরতে দিতাম, হ্যাঁ আমার ডর দেখার, চিক্ষে দাঁড়ে ধরতে দিই, কয় ধরবি না, হ্যাঁ ডর আয় কইতাস। আমি ভাবি
আমারে ভয় দেখায় না ভাবি, আমি ভয় দেখাইলে মরে যাবো। দেখ না তোর ওই যে বাপে খায়। এগুলো কোন ধরনের মানুষ রে ভাই, আমি তো বুঝি না। এরা ছোট একটা বাচ্চা, মা নাই বাবা নাই, 5 বছর 6 বছর বয়স, মানে হাউ ক্রুশিয়াল, ঠিক ক্রুশিয়াল বলবো না, নির্মম। এগুলোকেই নির্মমতা বলে। মানে অনুভূতি কি কাজ করে নাই মানুষগুলোর? আমি আপনাদেরকে বলছি প্রিয় শ্রোতা, এগুলো আসলে প্রোটেস্ট করা দরকার। আমরা সমাজে তো অনেক কিছু প্রোটেস্ট করি, কেন এই ঘরের মধ্যেকার এই সমস্ত জিনিসগুলো আমরা প্রোটেস্ট করি না? এগুলো একটু ফিল করেন। এই বাচ্চাটা এখন খালেদা যেভাবে বলছে, একটা বাচ্চার হয়ে একটু ফিল করেন যে ওর অনুভূতি কেমন হয়। ছোট ছোট বিষয় হয়তো বা কেউ নেই পৃথিবীতে, আপন তো মা বাবা। সে মা বাবা না থাকলে তোর কেউ নেই। একটা বোন বড়, সেও কাজ করে বেড়ায়, রাতের বেলায় আসে, থাকতে দিচ্ছে, বাট এরকম অত্যাচার করছে। এগুলো আসলে কতখানি যুক্তিযুক্ত বা হওয়া উচিত কিনা এই সমাজে? অনেক কিছুই আমরা প্রতিবাদ জানাই, পাল্টে দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। ঘরের ভেতর থেকে তো পাল্টাতে হবে। আগে নিজেদের মেন্টালিটি পাল্টাতে হবে, নিজেদেরকে বিকাশ করতে হবে, না হলে কোনো কিছুই পাল্টাবে না। জি, তারপরে বলেন আপনি। পরে বললাম, পরে আর আবি আজকে থেকে শিখাইলে কালকে তার ঘরে আসবি না। তখন করতে কই ঘুমাম আমি, যাহার নামে থাকবি, আমাদের দেখার বিষয়। তো পরের দিন আমি সবাই উঠে বললাম, আমার না ঘরে ঘুমাইতে গেলে ভয় দেখায়, মানে ওই নানি রে বলতেছি। তা নানি ককে কেন ঘরে ঘুমাইতে গেলে তুই থাকবো কেন? নানি এসে আবার প্রতিবাদ করলো, তুমি এমন করো কেন, ঘরে ঘুমাইবো না কই দেবো? পরে যদি তোমরা এই করো তো কই দেবই মা, তোমরা এমন করো কেন? পরে না আমার জামাই কি রাজার গুলা লয়া বুঝছে জগ খাওয়াইবো, আর জন্ম দিয়ে গেছে অগো খাওয়াইবো আমার জামাই। পরে মা ওর বাপেরই তো, ওর বাপের না, ওর বাপের পোলা পাইন তোর মা বাপের জন্মেরই তো নাকি অন্য খান থেকে। তো পরের দিন আমার নানি বলে তুই রোজই যাবি ঘুমাইতে, দেখি কি করে। তো পরের দিন গেছি, ওই কি করে এরকম ভয় দেখায়। ওই যে ওনারে জড়ায় ধরতে গেলে উনি আমার পরের দিন কি করলো, বটির মাথা দিয়া কোপ দিলে দিকে, আমাকে কপি দিয়ে বসলো, বাড়ি মারলো, মানে ওরে ধরতে যাইতে। আচ্ছা, তো ওটা কপি বলে। তো বটির মাথাটা ধার থাকে না, ধারানো, তো এদিকে লাইগা না কাইটে গেল। আচ্ছা, তো কাইটে গেল। তা আমি করছি, যাবে রাতটা কোন রকম কিনে কাটাইলাম। তো পরের দিনে নানিরে কইতেছি, নানি দেখো দেখো আমার না ভাবি যে দিছে। তো নানি কয় দেখি সত্যি তুই ওর সামনে বলতে পারবি? আর জিগাইলাম, হ্যাঁ বলতে পারবো, যেটা সত্যি কম না। তো ধরছে, আই তুমি ওর এই বটিটা কোপ দিছো কেন ঘুমাইতে? না আমি দিইনি তো, মিথ্যা কথা বললাম। না, আর কয় মিথ্যা কথা কম, না দিছে নানি দিছে, উনি কোপ দিছে আমারে, উনি আমার না ভয় দেখায়, আর কয় আমার এরকম আমি উনার ধরতে গেলে উনি আমার এই যে বটিটা কোপ দিছে। পরে দিছে, আর কোনো কথা কয় না। আল্লাহ পরে নানি কুলে এমন করো না, তোমার ঘরে আল্লাহ সন্তান দিচ্ছে, উনি আজকে নাই দুনিয়া, আমি বলতেছি তোমার ঘর আজকে সন্তান দিছে। তো আমার ভাবি গেল গাইসা। তো আরেকদিন পরের দিন আবার কি করলো, মানে আমার অত্যাচার করতেই লাগলো। পাকঘরে বৈশাখ এরকম গরম বোল আছে না, বোল ছাকা দিয়া দিল। আমার দিদি অনেক বড় ঠোসা পড়লাম, অনেক চিৎকার পারলাম, তেম করলো কেন, মানে আলগো শুনে আমার ছাকা দিয়া দিল। আমি বুঝলাম পাকঘরে বৈশাখ মানে গরম বোলটা আমার ছাকা দিয়ে দিল, সাথে সাথে ঠোসা পড়ে গেল। পরে আমি অনেক চিৎকার পাচ্ছি, পরে আমি কি আপনি আমার ছাকা দিলেন কে? না লাইগা গেছে দেখিনি। পরে আমি নানির করতেছি না, উনি ইচ্ছা করে দিচ্ছে। পরে হ্যাঁ এরকমই, আমি যাই এরকমই, তাহলে আমার কারো আবি না। একদিন হয়েছে কি, ওনারা না কি করলো, আমার ভাই বিয়ে করছে, বউটা ছিল তো শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো। তো বেড়াইতে যাবো, আমার তো নিব না, আমার রেখা ঘরে কিছুই রেখা গেল, ওনারা গেল গা, আমার আর খোঁজ নিল না। আমি ঘরটা বেড়ার ঘর তো তালা মেরা গেল, তো বেড়ার ঘর তারপরে ওই যে ফাঁক দিয়ে ঢুকুন যায়। তখন ওই নানি কইতাছে আর রেখা দিয়ে গেল, সেটা কই খাইবো, এমনি তো দেয় না এই ঘরে, তুই ঘরে যা পাইলে খায়, না পেলে তো না খাই থাকে, কইতে ছেলেটা খাইবো। পরে ওই আরেক মহিলা যা বেড়ার ফাঁক দা ঘরে ঢুক, দেখ ঘরে কি আছে, কিছু থাকলে আইনা দে আমগো, তাহলে আমরা রাইন্দা দিন। পরে আমাকে কিছু কইলে, পরে নানি কিছু কইলে আমরা আছি। পরে আমি ওই ছোট তো বেড়ার ফাঁক দিয়ে দুইকা দেখি, খুঁজতে দিয়ে একটা ছোট ডিবার মধ্যে কিছু চাল রেখে গেছে। তো চাল নিয়ে আমি বাইরে আমি নানির কইছি, নানি এই যে চাল দুইটা রেখে গেছে, দে এটি রাইন্দা দিন, তুই খাবি। তাই ওনারা তো কতদিন থাকছে, তো একদিন কারি পরে বাড়তি দিলাম, তো কয়েকদিন থাইকে ওনারা আসলো। তাই এর মধ্যে আমি কই খামি চিন্তা নেই। তো ওই যে আবার এরকমই চলতেছে, এই যে কেউ পানি ভাত, কেউ রিবা খাইতেন। হ্যাঁ এরকমই, আপনাকে খাইতে দিতই না? ওনারা তো বেড়াইতে গেছে, দিত না, আমি এরকম ভাবে চলতাম। মানে বেড়াইতে গেছে, বেড়াইতে না গেলেও কিছু দিত না? না, ওনারা আমার দিতই না, টোটাল আমার ঘরে যেতে দিত না। পরে একদিন অনেক ক্ষুধা আমার পেটে, সারাদিন কিছু পাইনি, ভাত একজনের ঘরে না পাইলাম, প্রতিদিন পানি ভাত ছিল। তা আমি কইতেছি কি
আপা আমার ওই ভাত দুকা দেন। হুম উনি কয় কি না এই ভাত তো খাইতে পারবি না, এই ভাত নষ্ট ভাত। হুম আমি কই দেন, আমি এই ভাতই খামু, আমি এই ভাতই খামু। খাইতে পারবি না, এই ভাত খাইতে পারবি না, নষ্ট ভাত। ওনার পায়ে পর্যন্ত ধরছি ক্ষুধার যন্ত্রণায়। আমি কই দেন আমার এই ভাত, আমি এই ভাত দুকেই খামু। উনি আমার সারাটা দিন দিল না ভাত দুকা। যদি সকালে দিত ভাত দুকা ভালো ছিল। আমি সারাটা দিন না খেয়ে ঘুরলাম। মানুষ, এই দুনিয়ার মানুষ অনেক নিষ্ঠুর, আপনারা জানেন না। সারা দিন না খায় ঘুরতেছি আর আমার পেটে পিঠে তো লেগে যেতেছে। আপনার ঘরের মানুষই তো দেয় না, বাইরের মানুষ থেকে আশা হ্যাঁ কেন করে? সেটাই। তারপরে যে সন্ধ্যা হইলো না, আবার ওই ঘরে যায়। ওই মানে আমার টার্গেট ওই পানি ভাতের দিকে। আচ্ছা, মানে ওইটা আমি খাম। আমার যখন একেবারেই কিছু নেই তখন ওই পানি ভাত পচা হোক মন্দ হোক। আমি এই কয়েকদিন আগেই ফেসবুকে দেখলাম যে ক্ষুধার যন্ত্রণা যে কি ভয়াবহ আমরা সবাই জানি কম বেশি, হয়তো কেউ খুব ভালোভাবে জানি, কেউ হয়তো জানি না, বাট দেখে অন্তত বুঝতে পারি। কেউ একজন ওই ড্রেনে ফেলে দেওয়া কিছু খাবার সেটা উঠায় নিয়ে খাচ্ছে এবং সামওয়ান এটা আবার ভিডিও করে অনলাইনে এটা আপলোড করছে। সো তখন আসলে আমার উপলব্ধি হলো যে খাবার ওরকম ক্ষুধা হয়তো সৃষ্টিকর্তা ওই যন্ত্রণাটা হয়তো অনেকের মতো আমাকেও বা অনেককেই দেন নাই, কিন্তু অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে অন্তত একটু বোঝার চেষ্টা করলেই না জিনিসটার কাছাকাছি অন্তত যাওয়া যায়। অ্যাটলিস্ট ওই জিনিসটা উপলব্ধি করতে না পারলেও বোঝাটা অন্তত মানে কিছুটা ধারে কাছে যাওয়া যায়। অনুভূতি ব্যাপারগুলোই এমন আসলে। সো আমি খালেদার ব্যাপারটা বুঝতে পারছি যে সকালে সে পানি ভাত ওকে দিল না, তখন হয়তো খাবারটা একটু ভালো ছিল, পরে আপনাকে খেতে দিল দিন শেষে। সন্ধ্যার সময় তো পায়ে ধরছি, দেন পা ধরতে হলো ওই খাবারটার জন্য, ওই পানি ভাতের জন্য পায়ে ধরলাম তো দিচ্ছে উনি। তখন দেখি ভাতটা পুরাই গইলা গেছে, মানে ভাতটা যা হয় গইলা। ওইটারই না আমি খাইলাম মনে করেন খিদার যে কি যন্ত্রণা। শুধু ওই পানি ভাত খাইলেন আর কিছু নাই? না, একটা মরিচ দিতে বললাম, একটা মরিচ দেন। আচ্ছা, একটা মরিচ দিল? হ্যাঁ দিল, আর একটা একটু লবণ থ্যাঙ্কফুল। হ্যাঁ, তারপর দিল, আমি খাইলাম। খায়া মানে আমার শান্তি হইলো। এখন আমি ঘুমামু কই? তো ওই বাসার পাকঘর ছিল, বেড়ার পাকঘর, ভাঙ্গা চূড়া, অনেকগুলা চুলা ছিল সিরিয়ালে, অনেক বাড়াইটা না। তো পাকঘরের পিছনে গাড়া ছিল। তো একজনে কইলো কি থালা দিল যে তোর অন্তর তার বাই নাই, ঘুমাবি কই? আর কার ঘরে? আমি আবার না ছোটবেলায় বিছনায় প্রস্তাব করে দিত, এটার জন্য আরো কেউ নিতে চাইতো না যে বিছনায় প্রস্তাব করে দিবি, আবার আমাদের ঘরে নিমু, তখন আমাদের বিছনা নষ্ট হইব। এই জিনিসটা আজকে মানুষও করলো। মা বাপ থাকলে কি করতে পারতো? মা বাপ তো জীবনও করতে পারতো না। মা বাপ যেমনি চেষ্টা করতো। এই জন্যই তো মা বাবা একমাত্র, মা বাবার মতো তুলনা করা আর কাউকে সম্ভব নয়। মা বাবা মা বাবাই, তার কোনো বিকল্প হয় না। আর এখানে আপনি সৎ ভাইয়ের কাছে আছেন, হয়তো আপনার আপন ভাই থাকলে কিছুটা বেশি হয়তো বা আপনাকে একটু সে যত্ন করতো বা খেতে দিত অ্যাটলিস্ট। যেহেতু সৎ ভাই দিচ্ছে না, ভেরি সিম্পল, এটাই কিন্তু নিয়ম হয়ে গেছে আমরা দেখি, তাই না? যে আপনি যে ভাত চাইতে গেলেন পাশের বাসায়, তখন আমার মনে হলো, ওটা বললামও যে আপনার ভাই তো খেতে দেয় না, আপনাকে প্রতিবেশী কেন দিবে? কেন দিবে? তাই না? আপনার সৎ ভাই হলেও তো আপনার ভাই, আপনার আর তার রক্ত তো একই, তাই না? সো এটা ভাই বোনের ব্যাপার না, এটা মনুষ্যত্বের ব্যাপার। তো ওই পাকঘরে একজনের থালা দিল, ওই পাকঘরে সে তার কৈশবী, পরে কি মাথা দিন শেষে 10 ইঞ্চি ইটা আছে না, ইটা মাথা দিল। আচ্ছা, তো পাকঘরে বিছনা করলাম সুন্দর করে, তো ওই 10 ইঞ্চি ইটা মাথা দিয়ে পাকঘরে শুলাম। তো যখন মানুষ ওই পাকঘরে রান্না বাড়া করে তখনই ঘুমাইলাম। তো ভালোই ঘুমাইলাম। তো যখন রাত গভীর হয়ে যায় তখন তো নীরব হয়ে যায়, ভয় লাগে। তখন আমি কি করলাম, আস্তে যখন উঠছি দেখি গভীর সবার দরজা লাগানো, মানে কি মনে ভিতরে একটা ভয় আতঙ্ক করতেছে। পাশে গাড়া, মানে গাড়ার দিকে তাকে লাগে কি কিছু একটা আইতাছে, এরকম লাগতেছে। খোলা জায়গায় রান্নাঘরে ঘুমাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে থালা, আমার না ভয় লাগতেছে। 6 বছর বয়স বোধহয় তখন। পরে আমি কই কি যাই দেখি কেউ ঘরের বেড়ার ফাঁক ফুক দিয়া যায় ওদের সাথে ঘুমাতে। তো আমি একজনের রুমে এমনি বেড়ার ফাঁক না, দরজা ফাঁক দিয়ে ঢুকা, মানে আন্দারের মধ্যে পোলাপান না যেমনি একজনের সাথে কিনাদের পোলাপানি হয়তো ওনাদেরই শুয়ে রইলাম। তো ওনাদের চোখে আসলে উপরে নিচে, মানে হয়তো অনেকগুলা ছেলে মেয়ে আসলো লোকটা। তো ওনারা স্বামী স্ত্রী আর 2 ছেলেদের নিয়ে মনে উপরে শুয়েছে আর 2টা মেয়ের নিচে দিচ্ছে। তা আমি ওই মেয়েদের সাথে কিনাদা শুয়ে রয়েছে, আন্দারের মধ্যে দেখিনি যেমনি পাইছি শুয়ে রয়েছে। আমিও যা শুয়েছি, কিছুক্ষণ পরে লোকটার বউ উঠছে, মানে ওয়াশরুমে যাইবো, বাথরুমে যাইবো। উনার বাতি জ্বালা দেখে আমি আমার দেখা লাথি দিল। আচ্ছা,
আমার একটা লাথি দিল। লাথিতে খায় চমকায় উঠলাম, এই ঘরে ঢুকছিস কে? আমাদের ঘরে ঢুকছে, তোর সাহস কত বড়? আমি কই, চাচা আমি ঢিকা গেছি, আমার মাফ করে দেন, আমি ঘুমামু। কই তুই না পাক ঘরে ঘুমাইছি, তুই উঠাই লিখা। আমার না অনেক ভয় লাগতেছে চাচা, ওই যে গাড়া তো লাগতেছে, কি মন দিন আমার ভয় লাগতেছে চাচা, আমার ভুলাই গেছে, আজকের চেষ্টা আমি আর কোনোদিন ঢুকুম না। তোর সাহস কত বড়, তোর আজকে শাস্তি দিব। তোর সাহস কত বড়, তুই আমার কেমনে ঢুকছে? আমি সত্যটাই করতেছি যে বেড়ার ফাঁকতে ঢুক। আজকা আই ধরো তো, আরে ওই বাথরুমে নিয়ে বান্ধুম, পায়খানার ভিতরে বাইন দেব। এই কথা কইছিল, আমি পা ধরে কান্না, চাচা এই কাজটা করেন না, আমি ভয় পাই, আমার পাক ঘরে বান্ধেন না, আমি মরে যাবো। কয় কি আর বউ আমার হাসতেছে, ধরো না, পাক ঘরে বান্ধো, পাক ঘরে বান্ধো, এই বাথরুমে বান্ধো, বাথরুমে নিয়ে বান্ধো। পরে আমি আপনাকে পায়ে ধরি, আমি আর ঢুকুন না, আমরা হচ্ছে ছেড়ে দেন, আমার জায়গা না শাস্তি আছে না, তোর না শীতের দিন, ভালোই শীত, ভালোই শীত, তার কয় আর শাস্তি দিব, আমার মাইয়া গো উপরে উঠা, আরে এই জামা খোলা, আল্লাহ গেছে জামা খুলেছি, ফ্যান ছাড়ো, ফ্যান ছেড়ে আর মাঝখানে খাড়া করে রাখো, এইটা ওর শাস্তি, ওই আমগো ঘরে ঢুকনের শাস্তি হলো এটা। কি শীতের সময়? অনেক কি শীত, কি যে শীত, আর কি বলো, আমার জামাটা আমি খুলেছি, ছোট ফ্যানটা ছেড়ে দিচ্ছে আমার মাঝখানে দাঁড়ায়, আর ওই লোকটা ওই ওনার বউ, আর উনি হাসতেছে, আর আমি শীতে কাঁপতেছে, আর আমার বলতেছে আর কোনোদিন এই ঘরে ঢুকবি, আর মনে থাকতে তারে আমগো ঘরে ঢুকবি না। আমাকে আচ্ছা চাচা আমার মাফ করে দেন, ফ্যানটা বন্ধ করে, আমি আর কোনোদিন ঢুকুম না আপনাকে ঘরে। যা বাইরা বাইরা বাইরে তুলেছি, এক লাথি মানো, আমি লাথি খায়া দুয়ারের মধ্যে এমনি করে পড়লাম, পড়ে অনেক কাঁদলাম। পরে আর কি করুম, আবার ওই পাক ঘরে গেলাম, পাক ঘরে উঠতে হয়ে ছানার মধ্যে বৈশাখ কান্না করতেছে, তখনই আজান দিতেছে। তো ভোর হইলো পরে এই ওই মহিলারা উঠা, ভোরবেলা তো গ্রামের মানুষ ভোর উঠাইছে, ওনারা ওর সাথে বলতেছে, আমাকে ঘরে গেছে আজকা একর বাপে দিছে, আর একদিন গেল, সাহস কত বড়, মানে নানানটাই কইতাছে। পরে আমি আর কিছু বলি না। তো ওই দিন আবার তোমার ভাই ভাবি গ্রামে আসেনি। এখন আপনি কোথায় থাকবেন, তাই তো? পরের রাতগুলো কোথায়? পরের রাতগুলো কি হতে পারে সেটা আমাদের ইমাজিনেশনে আপাতত থাক, মানে চিন্তায় থাক। আশেপাশে সবাই তো এমন, কি বর্বরতা, কি নিষ্ঠুরতা। আমরা এই জীবনের গল্পের আজকের এপিসোডটা না শুনলে আমিও অন্তত বুঝতে পারতাম না যে আসলে বর্বরতা কতখানি যেতে পারে, ঝাঁপিয়ে যেতে পারে বর্বরতা তাকেও। অনেক ক্রুশিয়াল স্টোরি আমি শুনেছি, অন্য রকম ভাবে শুনেছি, কিন্তু এরকম একটা শিশুর সাথে পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন কি ভাই, সৎ ভাই, বাট একই রক্ত শরীরে, সে ভাইও দূর করে তাড়িয়ে দেয়, খেতেই দেয় না। তাড়িয়ে দেওয়া তো আরো পরের কথা। তারপরে তার আশেপাশের প্রতিবেশীরা, তাদের ব্যবহার, এবং তার ভাই ভাবি নেই, খেতে না দিকে অ্যাটলিস্ট থাকার একটা ব্যবস্থা ছিল, তাই না? থাকতে তো পারতেন ঘরে ভাইয়ের সাথে। আচ্ছা, সেই ব্যবস্থা নেই, কতদিন পর্যন্ত নেই, কিভাবে ওই এরকম একটা ছোট শিশু, 6 বছর বয়সের একটা শিশু কোথায় থাকলো, কি করলো? এখনো আমরা ওর জীবনের 6 বছর বয়সেই আছি, ওর বয়স এখন 25, এখনো পড়ে রয়েছে গল্পের প্রায় 70%। আপনারা সবাই সাথেই থাকবেন, ছোট একটা বিরতি নিয়ে আমরা পরের ঘন্টায় ফেরত আসছি। হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনি আজকে শুনছেন খালেদার জীবনের গল্প। আমরা অনুষ্ঠানের দ্বিতীয় ঘন্টায় হাজির হয়েছি, নতুন একটা ঘন্টা নিয়ে চলে আসছি, বাট গল্পটা পুরনো, অর্থাৎ খালেদারই গল্প। যে গল্পটা আমরা শুনছিলাম সেটার ধারাবাহিকতা এখন আপনি শুনবেন। একটু আমি রিপিট করি, বাবা মা দুজনেই চলে গেল, মানে মারা গেলেন তারা, এবং সৎ ভাইয়ের কাছে থাকছিল আজকের অতিথি। সৎ ভাই অত্যাচার যেটাকে বলে সেটা করতো, মানে খেতে দিত না, এটাকেই অত্যাচার বলছি আমি। আপনার একটা আপন বোন, একসাথে থাকতেন আপনারা, এবং দুটো বোনকে কাজে 2 বাসায় থেকে দেওয়া হলো বাবা বেঁচে থাকতেই। যাই হোক, এটা বুঝতে পেরে হয়তো একটা ভালো কাজই হলো, নাহলে এই 4 জনকে হয়তো আপনার ওই সৎ ভাই রাখতও না, আরো বেশি অত্যাচারের মাত্রা বেড়ে যেত। এরকম একটা জায়গায় আমরা শুনছিলাম গল্পটা, এবং আমরা ফাইনালি যেখানে বিরতিটা নিয়েছিলাম, যে ওর ভাই ভাবি কেউ নেই, থাকার জায়গা নেই। আচ্ছা, আপনার বড় বোনটা তখন কোথায় ছিল? আমার বড় বোন তো ওরা এক বাড়িতে দিল, আর আমার বড়টা ওটা আরেক বাড়িতে। ও আচ্ছা, গার্মেন্টস এ কাজ করতো যে?
উনি তো ওই যে আলাদা হয়ে গেল। তো আচ্ছা, উনি পরবর্তীতে আলাদা ওনার হয়ে গেল, বিয়ে হয়। আপনাদের কেয়ার নিল না। না, তারপরে আপনি ভেসে বেড়াচ্ছেন, এই প্রতিবেশীর হ্যাঁ। বাড়িতে গিয়ে থাকেন, রান্না করে থাকেন, ঘরে ঢুকে পড়েন, আপনাকে মারা হয়, লাথি দিয়ে বের করে দেওয়া হয়, এসব চলছে। এখান থেকে ফিরবো, কিন্তু প্রিয় শ্রোতা, আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা যদি বলতে চান তাহলে ফোন করুন 09613892 এই নম্বরটাতে। আবারও বলছি 09613892 এখানে ফোন করবেন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফিরতি ফোনে আপনাকে এখানে আসার নিশ্চয়তা বা কনফার্মেশন যেটাকে বলে সেটা করবে। আর আরজে সেতু নামে একটা পেজ আছে, এই মুহূর্তে অনুষ্ঠান চলছে এবং এই পোস্ট দেওয়া আছে এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুকে। সেখানে একটা ভিডিও লিঙ্কও পাবেন, যেখানে গেলেই আপনি খালেদাকে দেখতে পাবেন এবং সেখানে আরজে সেতু পেজটাও একই সাথে ট্যাগ করা আছে। ওই পেজটাতে লাইক দিয়ে সাথে থেকে যান। যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেটাতেই সবসময় জীবনের গল্পের সমস্ত কিছু থাকবে, সো ওটাই অথেন্টিক, ওটাই অরিজিনাল, ওটাতে সাবস্ক্রাইব করুন। আচ্ছা খালেদা, আপনি বলুন, যেখানে আমরা শেষ করেছিলাম যে পরের দিন ওই বাড়ির ভদ্রমহিলা সবাইকে বলছে, এক প্রকার কনসার্নেশন সবাইকে দিচ্ছে, সতর্ক করছে যে কিন্তু তোমাদের বাড়ি ঢুকে পড়তে পারে, সাবধান থেকে, এরকম। হ্যাঁ, মানে বলতেছে। তো পরের দিন সারাদিন ঘুরলাম টুরলাম, যেভাবে দিনটা বাড়ির ছেলে মেয়েরা ছিল ছোট ছোট, আরো ওদের সাথে খেললাম, ই করলাম। তো যাই দিনটা কাটা, হ্যাঁ তো রাত হয়েছে, কই ঘুমাবো, ওই পাকঘরে ঘুমাইতে হবে। তো ওই পাকঘরে আবার এই দিনের খাবারেরও চিন্তা আছে আপনার। আপনি তো আগের দিন পচা পান্তা ভাত খাইলেন, আজকে কি খাবেন সেই একটা চিন্তা। হ্যাঁ, সেটা চিন্তা। তো নানি খাবার আনছে, আয়না তো আমারে দিচ্ছে। তো উনি যে কটা ভাত আনছে তো উনারে দিয়ে আবার আমার যে কটা দিচ্ছে, আমার পেটটা ভরেনি। তো ওই বাসার বাড়িওয়ালাগো তো এতটি ভাড়া পায়, ওনাদের ভালো অবস্থায় ছিল। তো আর নানির কথা কইয়া আমি এই জায়গায় আসলে নানির আমি ছোট করছি, নানির কথা বইলা আমি একজন প্লেট নিয়ে গেছি, আমি কই নানি না দুগা ভাত দিতে গেছি। তো বাড়ির বাড়িওয়ালারও জানি কেমন ছিল, ওই ওনার ছেলের নাম আসল রমজান মামা, যা জিগাইতো। তো ওনার আবার জিগাইতো, এই নানি তুমি ভাত চাইছো না, আমি ভাত তো গেছে। পর নানি কিছু কয় না, ওই বাড়িওয়ালার আমার মাইর দূর করা শুরু করে, মানুষের নাম বইলা বেচা খায় আনতেন। তো নানিও মনে আমাকে তুই করলো যে তুই এরকম, তোর আমি ভাত দিচ্ছি। আমি কই নানি আমার অনেক ক্ষুধা আসল, আমি সারাটা দিন না খা, তো তাই ক্ষুধার যন্ত্রণা আমি তোমার নামে আমি গেছি। পরে আমি নানি আজকে আমি তোমার সাথে ঘুমাই থাকি, একটু কিনারদা ঘুমাইতে দাও। তো নানির কিনারদা শুয়ে রইলাম, কাছে ঘুমা। তো পরের দিন সকাল হইলো, ওই আমার ভাই ভাবি আসছে, আচ্ছা মানে তাদের বেড়ানো আসছে। নানি বলতেছে যা তোর ভাই ভাবি আইসে, আর চিন্তা নেই। আইসা এখন আমার ভাই তোর কাজ আজকে তার কাজে যেতে পারবে না, ভাইতে কিছু টাকা বাজারে না দিয়ে আর কত তুই ঘরে দিবা। ভাবি কইতেছে চাইলে দেখাস ওটা ভাত বউ খাই, আর আলু উলু আছে ওগুলা ভর্তা বানাই হবে, আপাতত খাই, পরে আলা বাজার টাজার করে। তখন ওই দিবা ই করে দেখেন নাই, মানে ঢাকা টার্গোটা আমি ঢুকছি। পরে আমার ডাক দিছে, আমি হ্যাঁ আমি ঢুকছি। তো ওই চালোর জন্য আমার ভাই খুবই মারলো আমারে, এমন মাইক দিল আমারে, চটিদা বেড়ে এমন বাড়ি দিছে, ঠোঁটের মধ্যে বাড়ি দিছে, তো ঠোঁটটা ফুলা ঝুলে গেছে। তো বাড়ির মানুষ কে ছুটাইতেছে না, সবাই দৃশ্য দেখতেছে, কেউ হয়তো হাসতেছে, কেউ দুঃখ প্রকাশ করতেছে। আর আমি তো চিৎকে পারতেছি বাড়ি খাই, আর বলতেছে আমার আর মায়ের না, আমার মায়ের না, আমার মাই সহ্য যায় না, আমার আর মায়ের না। সেই মায়ের আমার জ্বর এসে পড়লো। ভাই ভাবি তো জায়গা দেয় না, ওই যে চাল নিয়ে নিছি, ভাবি কোথাছে কোনদিন আবার আমার ঘরে তারপর খিচুড়ি করে নিয়ে দিব, চাইল চোর বানায় দিল আমাদের, জায়গা দেয় না। তা আমি আর একজনের ঘরে, মাটির ঘর তো, জ্বরে দিয়ে মাটিতে যা শুয়ে অনেক জ্বর শরীরে। তখন ওই মহিলা আইসা আমার কয় যা তোর ভাবি ঘরে যা, আমার ঘরে কি অসুখ বিসুখ লে, উনি না আমার বাইর করে দিল। তো ওই নানি আবার বাসায় কাজ করে না, নানি আইসে, আইসা দেয় আমার এত জ্বর। নানি কয় কা আমার ঘরে আয় শো। আর এক মহিলা কইতেছে যেরকম দেখা দিতেছে মনে মুড়া মুড়া দেবে, আর বাঁচবো না। পরে নানি কয় কি কিছু খাইতে ইচ্ছা করে, তা আমার তারপর একটু জ্বর আসলে তরমুজ খাইতে মন চায়। আমি কই নানি আমার তরমুজ খাইতে মন চায়, আর পানি খাইতে মন চায়, আর কিচ্ছু না। তো নানি তরমুজ পামুক এই দিনে, পানি খেলাম। অমনি আবার ওই উনার ছেলে আইসে, চিল্লা গেছে, রমজান তুমি কি প্যাকনা লগেছে বের করো, কি এখানে জ্বর আইসে, আর বিয়ে করে যাক ভাই ভাবি, মানে সবাই মানে দুচ্ছা করে। পরে না আমি কি করলাম, এই শুই না বাইরে গেলাম, বাইরে আর আমার একজন কি যা বাড়িওয়ালা ঘরে যায়, বাড়িওয়ালা বিশাল ঘর আছে, থাকতে জায়গা দিব। পরে ওই বাড়িওয়ালা ওখানে গেলাম, বাড়িওয়ালার বউ আসলো, বড় বউ মারা গেছে, ছোট বউ আছে। তো ওই ঘরে গেলাম, তো বাড়ি ওই ছোট বউর ঘরে একটা মাইয়া আসলো ফাতেমাপু। তা আমি যাই ওনাদের ওই নিচটার মধ্যে শুয়ে দিলাম। তো ফাতেমাপু দেখে আবার কয় আয় মা বাবা যে ঘরে ঘুমাই, তুই ঘরে খাটে নিয়ে শোয়াল, একটা নামাজের খাটে আসলো। হ্যাঁ মায়ের দেখে কি করলো, তোর সাহস কে দেবে, তুই আর ঘরে নিছিস, ওর জ্বরাইছে তোর কি। তো ওই ফাতেমাপু বলতেছে আম্মা এমন করো কেন,
ফাতেমা আপু কেন আমি থাকবো, জ্বর ভালোই লই যাইবো যেতে। পরে ফাতেমা আপু আমার 2 দিন ওইখানে রাখলো। তো ফাতেমা আপু আমার মাথা ধোয়া দেয়, ধোয়া দেয়, ভাত খাওয়াই দেয়। আমার জিজ্ঞেস করে কি দা ভাত খাবি, আমি কি দাও যেটা দেয়। এখনো মন থেকে ওনার জন্য দোয়া করি। তো যাই হোক, তো নাপা খাওয়াইলো, ওষুধ খাওয়াইলো। তো ওনার সেবার কারণে আমি একটু সুস্থ হয়ে উঠলাম। একটু যখন ভালো হইলাম, তবে ওনার মায় হাত ধরাটাই না বাইর করলো। জ্বর আসলে কিন্তু মানুষ কিন্তু কয়েকদিনে দাঁড়াইতে পারে না, একটু শরীরটা দুর্বল হয়ে যায়। তা আমি আস্তে আস্তে আবার ওই বাড়িটার এখানে আসলাম। তখন কই ঘুমাম, একই টেনশন, ভাই ভাবিও জায়গা দিব না। রাত হয়ে গেল, তখন তো জ্বর, এখন বৃষ্টি আসলো। তখন আমি কি করুম, একজনের দরজার সামনে দাঁড়ায় রইল। উনি আবার করতে উঠে দেখে আমি দাঁড়ায় রয়েছে, বৃষ্টি পড়তেছে। তো হয়তো ওনার মায়া লাগলো, তাই আমার ঘরের কিনারে আমার মেয়ের লোকের ঘুমায় থাকে। আচ্ছা ঘুমাইলো, আর উনি আমার কইলো তুই হ্যাঁ থাইকা কেন কষ্ট করতেছিস, তোর নামা পড়া দুনিয়ার বড় লোক আত্মীয় স্বজন, তুই হনে যা, আমি তুই চিনি না, তোর আমি দিয়া মনে। তো উনি সকাল হইলো, তো আমার ভাই ভাবির আর কিছু বললো না, উনি পুকুর পার দিয়া আমার দিয়া গেল। তো উনি আবার গলি গুলি দেখা দিল। আমি গেলাম, তো আমার নামা পড়া আবার সবাই চিনে যে আমার মার নাম হাসিনা বেগম, ওই হাসিনার মেয়ে। আমার গলিগুলি দেখো যে সোজা যা তোর চাচির বাড়ি। আমি আস্তে আস্তে ওই বাড়িতে যা বইলাম। 2-1টা পুরানো বাড়িটা আছে, ওরা জানলে, আর নতুন যেগুলো তো চিনে। তো আমি যা পাক ঘরে বসে রইলাম। তো আর ঘরে বাড়িটা এই বাচ্চাটা করতে আবার এটা কে কোন বস্তি থেকে আইসে, ময়লা টয়লা মানে লেগে গেল তাদের মধ্যে, মানে কানাফসি। তো ওই যে পুরান ভাড়িটা হেরা বাইরে কি কে কি হয়েছে, তাহলে আমার দেখো এটা তো আমার বাড়ির দেওর জি। পরে হ্যাঁ নাইছিস দা তোর চাচি বাড়িতে ভিতরে। আমি কই ডরাই, ভয় লাগতেছে, কায় আমি লয়ে যাই। সন্ধ্যায় তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার চাচি দেখে মা ওই কইতে এলো, কে এলো। যে আমি আবার কইছি যে বাড়িটা বেটে জিজ্ঞেস করছে যে কাল, আমি আবার কইছি যে আমার এরম দিয়া গেছে। হ্যাঁ চাচি কইতাছে যে সবখানে হ্যাঁ আসতো না, এই কথা কইছে। তো ওই মহিলা দিয়া আমার আইসা পড়ছে। তো ওনার পিছিয়ে আবার আমি আইসা পড়ছি বাড়িতে। মানে ভয়ে আইসা পড়লাম যে কি না কি বলে। তো ওই বাড়িতে আরো বাড়িটা ছিল মিনি পিনিরা, ওদের ভাগ্নিরা ছিল। তখন কই ঘুমামু, ওই বেটি কম আইসা পড়লি কে, আমি আর কিছু কই না। তো ওই মিনি পিনি ঘরের ভাগ্নিদের সাথে আল্লাহ ওরা শুনলো যে মা নেই বাপ নেই, শুনে মায়া লাগলো। তো ওরা জায়গা দিল কায় আমাদের ঘরে। পরে থাকলাম। তো ওইখানে আবার ওই যে আমার মার মামাতো বোন ফালু খালাম্মা, তো উনি আইসা দেখে কি উনি আবার হয়েছে আর উনাগো নিজে বাড়িব। তো উনি আইসা দেখে কামিল তুই কই তেলি কে দিয়ে গেছে, একটা মহিলা দিয়ে গেছে। উনি বলতেছে আমার বাসায়। তো ওই যে ওনার বাসায় যায় উনি কোনো রাখলো। উনি আবার কোনো কাজ কর্ম করাইতো না আমার, যে উনি আমার জামা উল্টা আর উনি ধুয়া দেয় আমাদের, তো আদর করা শুরু লাগলো। আমি মনে করতাম কি আমার মা। উনি না, ওনার আবার একটা অভ্যাস, রাত্রে কাপড় দিত, দিনে মানে অন্যান্য কাজ করতো, রাত্রে কাপড় দিত 2টা-1টা পর্যন্ত। উনি যখন কাপড় দিত আমি ওনার বাথরুমের দরজার সামনে, যেমন একটা মা কাজ করলে সন্তান যেমন আঁচল ধরে দাঁড়ায় থাক, আমি দাঁড়াই। উনি বলতো যা ঘুমাগা তুই দাঁড়াইছিস কাম না, ঘুমাইতাম না, কিছু করতাম না। উনি কাপড় সব ধুয়া ঝরা টরা দেয় বাইরে, মানে শুকা টুকা দিত। ওই পর্যন্ত আমি ওনার পিছে ঘুরতাম। তারপর উনি গোসল টোসল করে ভাত খাইতো, ওনার সাথে আবার খায়, তারপর ঘুমাইতাম। মানে অনেকই আদর টাদর করতো। তো ওনার ছেলের বাবা দেখা হিংসা করতো আমার, উনি হিংসা করতো। তো উনি এক কথা 2 কথা ওনাদের মধ্যে ঝগড়া লেগে যেত। মানে উনি আমার আদর করে, ওনার ছেলের বউ সহ্য হইতো না। তো ওনার হাজবেন্ড ছিল, ওনার হাজবেন্ড আমার দেখতে পারতো না। তো ওনার হাজবেন্ড করে এত আদর করো স্ক্যান, এই তুই কি ছেলের বউ বানাবি ওরে পাইলা, কি কয় ছেলের বউ বানাম, কি কয় তুমি, মানে ওনাদের মধ্যে ঝগড়া টগড়া লাগতো। পরে ওনাদের বাড়ির সাথে আমার আবার হয়, আমার মামা তো ভাইয়ের বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, ভালোই অবস্থা, মানে সব একসাথে খায়, 4টা-5টা জাল একসাথেই খায়। বলতেছে চাচি, বলতেছে ওদের বাসায় কাজে দেয়া দে, তুই কি রাখছিস, তোর ঘরে ঝগড়াঝাটি হয়, যা ওদের বাসায় দিয়ে কাজে। তো উনি আবার নিয়ে গেল কাজে, হাসিনার দিয়ে রাখো। পরে কইতে এলো, ওই যে দিয়ে গেছে কোন মাথায়। ওনাদের জয়েন্ট ফ্যামিলি, কাজ হলো একটা বড় মানুষের কাজ, বড় মহিলা, সেই কাজ একটা বাচ্চা মেয়েরে দিয়ে ওনারা চালাইতো। ওনাদের 4টা-5টা করে রুম, বড় বারান্দা, এত বাসন পেলা বের হয়, এত বালতি ভরা কাপড়। তো পরে রাখার পরে কাজ শুরু করলো, ভর্তি মুজগা। তো ওই যে টিনের বালতি, তো আগের দিনের টিনের বালতি দিয়ে এই ঘর পুষতে দিচ্ছে মানে। তো পারতাম না, ভারী টিনের বালতি নিয়ে ঘর পুষতাম। পরে ঘর দর পুষলাম। তো ওই জায়গা আবার কেমন বড়, তো ওগুলা ধুয়া বাসন রান্না বান্না করছে, এত বাসন পেলাম, মানে দুপুর টাইমে দিয়েছে, তো এত বাসন পেলাম, সব মাজলাম। পুরানা জামা কাপড় আছে যে ওনাগো ছেলে মেয়ে ছোট ছোট আছে না, ওদের একটা জামা বের করে দিল, গোসল করে পিনলাম। তো ভাত দিল, পরদিনে আজানটা দিল না,
হস হইলে পরে আবার ডাকতেছে উঠ উঠ উঠ। হ্যাঁ, তো ওই আমার মামি মানে আমার মার যে মামা তো ভাইয়ের বউ, মামা নাই, মামি বাইতে আছে। ওই মামি আবার ফজরের নামাজ পড়ে, তো মামি বলে উঠ যা সিঁড়ি কোটার নিয়ে ঝাড়ু দেগা, ঘরবাড়ি ঝাড়ু দেগা, হয়ে থাকিস না, যা বাসন পেলা দোগা, যা যা। আমার উঠায় দিল। আচ্ছা, পরে উঠা এই মনে করেন শুরু। এটা কার বাসা? এটা ওই যে আমার মার মামাতো ভাইয়ের বাসা। মামাতো ভাইয়ের বাসা। হ্যাঁ। আচ্ছা, এখানেও এসে আপনি আবার এই একই জিনিসের মুখোমুখি। ফাইনালি এই অত্যাচারটা কখন গিয়ে শেষ হবে আমরা জানি না, বাট আমরা এই অংশটার একটা শেষ এখন করছি। দ্যাট ইজ, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920 আর যে সেতু আছে এবং শুনছেন খালেদার জীবনের গল্প। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আর যে সেতু আছে আপনার সাথে এবং আমরা শুনছি খালেদার জীবনের গল্প। তো কাজকর্ম করতে ডাক দিল, তো ওনারা বালতি ভরা কাপড় ভিজাই দিল, ধুইলাম টুইলাম। তো কাজকর্ম বড় এভাবে করতে করতে থেকে কাজ করতে করতে বড় হইতেছে আস্তে আস্তে। বয়স কত হলো তখন? তখন 9-10 হইলো। তখন ওনারা আমরা বেতন দিত না, 3 বেলা খাওয়াইতো আর ওই যে থাকতাম, আর কোনো লেখাপড়া না। ওনারা কিন্তু পারতো আমার একটা স্কুলে ভর্তি করে। ঠিক আছে, কাজ করাইছে যা করাইছে, আমার যদি ধরো একটু পড়াইতো। আমার খুব শখ ছিল লেখাপড়া করা, আমি স্কুলে যাব। যে বয়সে আমার থাকার কথা ছিল হাতে বই, সেই বয়সে আমি বাড়িতে বাসন মাছ। তো ওনারা এরকম কাজ করতে করতে যাই হোক ওনাদের বাসায় থাকতে লাগলাম, বড় হইতে আর কাজ কর এরকম পেটে ভাতে কোনো টাকা নেই। তো ওনারই আবার এক জাল বলতেছে, তুই কি এরকম পেটে ভাতে কাজ করবি, তো টাকা টুকা নিতে ইচ্ছা করে না। তখন যেমন 12-13 বছর হইলে যেমন বুঝের বয়সটা হইতাছে। তা আমি আমাকে টাকা দিব না কেন, তুই যে পারিশ্রমিক দিয়ে কত ইয়ের একটা বয়স্ক মাথার কাজ তুই করতেছিস। তো তুই সময় না আমার কোমর ব্যথা খালি করতো ওই যে কাজের বেশির কারণে। আমি বলে তো উনি বলছে, ওনার নন আসলে একটা আবিও, তো ওনারা বলছে খাইতেছে না কিসের আবার টাকা, তো ওনারা দিব না। তখন থেকে যদি আমার একটা ব্যাংকের মাধ্যমে রাখতো, যে আমার হাতে না দিত, ওর পারিশ্রম মজুরিটা দেই দেখো আমার একটা ডিপোজিট করে ব্যাংকের মাধ্যমে থাক না, তো আজকে আমার অনেক টাকা হইতো না। তা তো বটেই, মানে আপনাকে শুধু খেতে দিত, এটা তো একটা মিনিমাম। আপনি যেটা বললেন এটা আমি আসলে একমত। এরকম অনেকের বাসায় আছেন, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করেন, কাজ করানো হয় ছোট ছোট ছেলেমেয়েদের, বা বড়রাই কাজ করে। তো তাদের জন্য কিন্তু এরকম হাতে না দিক, সে পরিশ্রম তো করে, সে তো একটা কিছু প্রাপ্য না। ওই টাকাটা হাতে না দিক, তার টাকাটা জমিয়ে রাখুক, অথবা কষ্ট করে কোথাও কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিক, একটা হিসাব রাখলে এটা কিন্তু একটা মানুষের জন্য খুব মিনিমাম একটা কিছু করতে পারে। এটার মধ্যে কিন্তু অন্য একটা হ্যাপিনেস আছে। একেবারে একটা মানুষকে ঠকানো, সেটা হচ্ছে তার জন্য কিছু করতে পারলে দেখবেন আপনারা ভালো লাগবে। আলটিমেটলি মেসেজটা তাদের কাছে পৌঁছে যাক যাদের বাসায় কেউ কাজ করছে। খালেদার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছুই অনেককে বলতে পারার সুযোগ আমি পাচ্ছি। এই গল্পগুলো আসলে জীবনের গল্পের ব্যাপারটাই এমন। এই জীবনের গল্পটা ও বলে গেল, তাতে তো কোনো পার্সপেক্টিভ থাকলো না, যদি কিনা সেটা থেকে কোনো মোরাল না দাঁড়ায়, কোনো জায়গায় গিয়ে যদি আমরা দাঁড়াতে না পারি সবাই মিলে, তাহলে তো হলো না। যে কারণে আমরা এই অনুষ্ঠানটা নিয়ে আছি আপনার সাথে। যাই হোক, একটু অন্যদিকে চলে গেলেও ফিরে আসছি। তা আপনার জন্য কোনো টাকা পয়সা ছিল না? হ্যাঁ, তো ওই যে আমি আস্তে আস্তে দেখুন আমার 12-13 বছর আমি বাল্যকী হইলাম। তখন ওই মনে করেন কিছু হইলে আমার ওনারা আবার ওই যে ওনার নন আছে না, মায়ের দূর করতো, বের করে দিত বাসাতে। একটু বড় হইলাম পরে, তারপর যে আমার চাচিদের পাশাপাশি বাসাই, তো আমার তো খেলার বয়সী, তখন তো আমার খেলতে ইচ্ছা করবো, তো ওদের সাথে যাই খেলতাম। তো ওই আমার কাজকর্ম কইরাই দিতাম। তো আমি বলে আড্ডা জমায় নিছি, মানে ওরা যায় আমার চাচিদের দুনিয়ার কথা বলতো, তোমাকে বাসায় ঠাই দাও, আলা কাজ করতে চায় না, কিন্তু আমি সব কাজ করতাম, আমার টাইম মতো আমি কাজ করে ওদের সাথে খেলতে। তো আমার চাচিরা বলে যে তোর লোকের কথা শুনি তুই আমাদের বাসায় আসবি না। চাচিরা ওদের ভয়ে জায়গা দিত না। তারপর কি করতো, একদিন ঘুরতাম, সারাদিন ঘুরে ওই জায়গা আবার ঘুরে আবার যেতে হইতো। এরকম করেই চলতেছিলাম। তখন আস্তে আস্তে আমি একটু বুঝ হইলাম, কারণ আমি নিজেই মুখ ফুটা করলাম আমার বেতন দিবেন, আপনারা বেতন না দিলে আমি কাজ করবো। তো আমি ওই যে করাতে ওনারা আমার 500 টাকা করে, মানে একটু টাকা দেয়, আমার খরচ লাগে না, আমি বড় হয়েছি, একটা মেয়ে মানুষটা মন চায় দিতে, একটু ভালো মন্দ কিনতে ইচ্ছে। তো ওনার বড় ওই জালের বললাম, তো ওই 500 টাকা দেয় আমার হাতে, ওটাইতে আমি খুশি। ওনারা কাপড় দেয় না, কাপড় চোপড় পুরানা যা আছে ওটাই দেয়। বছরে ঈদের মধ্যে একটা জামা দিত। এইভাবে চলতে লাগলো। তো হঠাৎ একদিন ওই আমার একসাথে বড় হইলাম, ওদের একজনের বিয়ে হইলো, ওই বাসার কারোর। হ্যাঁ, ওই বাসার কারোর বিয়ে হইলো। তো ওই এসে বলতেছে, তো ওদের সাথে যখন মেয়েরা হলুদ দিতেছে, যে তোরও যেমন এরকম একটা বিয়ে শাদী হয়ে যায়, দোয়া করি। এক সমানের মানুষই কয়েকজনের বিয়ে হয়ে গেল। পরে
এই 2013 কথা। তো আমার চাচতো ভাইয়ের বউ বলে যে আচ্ছা একটা ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দিবি। তো একদিন ঘটক মাথারি আসার পরে যে আমার ননটার লেগে একটা বিয়ের কাজে নেই, মানুষের বাড়িতে কতদিন থাকবো, ছোট তো অনেক কষ্ট করছে। তো আচ্ছা আনিয়া মনে আছে আইসা বললো কি আজকে ছাড়া দেখতে আসবো রে। আচ্ছা। তারপর আমার চাচতো ভাইয়ের বউ কয় কি কিছু টাকা দিস নাস্তা পানি আনো, এই একটা কামে তোরা দেখতে আসবে। বললাম গো মা রাত করে আবার কোনোদিন কেউ দেখতে আপনারা দেখতে আসবে? রাত করে কেউ দেখতে আসে। পরে আসলো ছেলের সাথে ওই একটা লোক আসলো আর ছেলের বন্ধু আসলো। আচ্ছা। পরে রাত করে কারেন্ট চলে গেছে। তো আন্ধারের মধ্যে কি দেখলাম, আমিও ভালো করে দেখলাম না, ছেলেও আমার দেখলো না ভালো করে। তো পরবর্তীতে যে লোকের নিয়ে এসছে মানে ওই লোকটা তো রাজনীতি করতো, লোকের পিছে পিছে আর কি ঘুরতো, যেমন যে পোস্টার টোস্টার লাগাইতো আর কাজকর্ম করতো না। পরে চলে গেল। পরে ওই লোকটা পরবর্তীতে জানতে পারছে যে এই লোকটা আগে একটা বিয়ে করছে। কে জানতে পারছে? ওই যে লোকটা সাথে ছিল আসতো না, আর ওর বন্ধুটাও জানতে পারলো। পরে ওরা এটা যাই না, না আমার ঘরে তো সন্তান আছে, 2টা মেয়ে আছে। তো ওনারা না সরে গেল। তো ওই ছাড়ায় ওই ঘটক মাথারে ফোন দিল যে আমার বোনরা আসবো দেখতে, মেয়ের ওদের বলে আসেন। তো আমার ভাবি বললো দেখতে আসবো, বোনেরা পাঠাইবো, ভাইয়ের বউরে পাঠাইবো, বড় ভাইয়ের বউ। তো আচ্ছা ঠিক আছে, ছেলেটার বড় ভাই দুলা ভাই ভাবি এসে আসলো। আসার পরে দেখলো টুকলো ওনাদের পছন্দ হয়েছে। ওই ছেলেটাই যার আগে একটা বিয়ে আছে? হ্যাঁ। ওই বউ বলে এরকম কাজকর্ম করে না, বাদাই মা, একদিন গেলে 10 দিন যায় না, এই সমস্যার কারণে ওই বউ চলে গেছে। ও বউ চলে গেছে? নাই তো নাই, চলে গেছে। গোপন কথাটা ঘটক মহিলা জানতো, আর ওই যে বন্ধু আর ওই যে লোকটা, তো ওনারা আর বলেনি। ওনারা বলছে আমরা তোর মধ্যে নেই, তুই যা বিয়ের কর। কারণ ওই বন্ধু যদি তোরা যা কস এই কথা তেলে দিস। আর ওই ঘটক মহিলা কয় থাক মা নাই বাপ নেই কি। তো আমার বাবি আবার একদিন কয় কি খোঁজ নিয়ে আহিগা। তো খোঁজ নিতে যায়, উনি আর ভালো করে খোঁজ নেয়নি, মানে আশেপাশে যে কেউ জিজ্ঞেস করবো এটার সুযোগ আর দেয়নি। ঈদের পরে বিয়ে, এরকম 10,000 টাকা। তো আমার এই ভাবিরে সবাই ধরছে। মানে 10,000 টাকা মানে কি? ছেলেরে দিতে হইব। আচ্ছা, কে বলতেছে? ছেলের বোন। হ্যাঁ, ছেলের বোন বলতেছে। ফার্স্টে যে ছিল 50,000 টাকা, এলা পরে আমার ভাবিরা কইতেছে মেয়েরে কি দিব, যে 50,000 টাকা দিব ওর ঘরে সাজায় দিব। তো সবাই ধরছে, এই তুমি একা বিয়ে দিবানি, একটা মাইয়াকে একা বিয়ে দেওয়া যায়? ওই যে দেখো বাসা আসলো যে আমার মামা, তো ওদেরকে বলো। পরে দেখা ধরছে, কইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরে হ্যাঁ একটু পর পরে একটা করে খবর নিয়ে আসে। একবার কয় ছাড়া অনেক ভালো, বেশি বয়স না গেল। আবার 2 দিন পর একটা কথা কয় ছাড়া ভালো না, ছাড়া জীবনটা বদলামি করবো। তা আমি ভালোই না দেখুন, তাহলে আমার তার দরকার নেই বিয়া বসার। আমি ওর জিদ করে আমার ভাবির এখানে আসলাম, আমাকে বইলা দিঘা না করতে। তখন আমার ভাবিরা বললাম যে এটি আরে চুপ থাক, মাইসে বাঙ্গানি দেওয়া নিলে কত কথা কইবো। হ্যাঁ তুই বিশ্বাস করিস না, বিয়ে হয়ে গেলে মানুষের কত জীবন কাজ করবি, বিয়ে হয়ে গেলে জামের ঘরে যে একটা শান্তি, শান্তিটা সব জায়গায় পাবি না। বুঝাই টুজাই দিলাম, ঠিকই তো। পরে যাই হোক ওর বাবা মারা গেল, যাই বিচারটা আবার 1 মাস ঘুরলো। ছেলেটার বাবা মারা গেল। ঘুরার পরে তো একদিন ওই যে খবর পেলাম, ওই যে আমার সৎ ভাই আছে না, সৎ ভাইয়ের বউটা বলে মারা গেছে। টিউমার হয়ে ক্যান্সার পুরো শরীর ছড়াই গেছে। তো ওনার 2 মেয়ে ওই সৎ ভাইয়ের সাথে আসতে বড় হয়ে গেছে, 2টা মেয়ে হয়েছে, বড় হয়েছে। ওরা আইসে মানে আমারে দেখতে চেয়েছে ওর মা। তা আমার বলে ওরা খুঁজে পায়নি, কি ওরা এখানে আসেনি। ওই 2 বোনে একদিন ওর বাবার লগে এর মধ্যে ওর মা মারা গেছে। আইসা যাক আমার খুঁজে পায়, আমার জড়ায় ধরে কান্তাছে যে তুমি আমাকে ফুপু, মার মুখে অনেক কথা শুনছি। দেখে নাই ওরা না, মানে ছোট ছিল বড়টা। আম্মা তো মারা গেছে, তোমার অনেক দেখতেছিস, তুমি আমার আম্মারে মাফ করে দেও। আমার আম্মা বলে তোমার অত অত্যাচার করছ। যাই হোক, ওনার ওই উপলব্ধি শেষ পর্যন্ত হয়েছিল। উনি নাই এখন, 2টা মেয়ে রেখা মারা গেছে। যাই হোক, আপনার তো তারপরে মনে হয়েছে না যে মাফ করে দিই, যা করে? না, আমি মাফ করে দিচ্ছি, উনি মারা গেছে সেটাই। আর এই যে এইটাই কিন্তু মানুষকে একটু ভালোবাসা দেখাইলে মানুষের কিন্তু রাগ থাকে না কোনো। যতই অত্যাচার করেন, হয়তো ভুল করে রাগে বসে, যে কোনো কারণে করেছেন উনি, তারপরে এই যে ওনার সন্তানদের মারফতে খবর পাইলেন যে মা মাপ চাইছে আপনার কাছে, আর অনেক দেখতে চাইছে। এটা জীবিত অবস্থায় বললে আরো কত ভালো হতো। তো আমি এটাই বলি যে কারোর সাথে রাগারাগি হলে ওটা কিন্তু নিমিশেই মিটিয়ে ফেলা ভালো, কারণ জীবনটা বেশি দিনের না। জীবনটা আমরা শুধুই পেঁচায় ফেলি, প্যাঁচ লাগায় ফেলি, অশান্তির মধ্যেই বসবাস করি, তাতে করে সমস্ত কিছুই নষ্ট হয়, ওয়েস্ট হয় এক কথায়। আর ওয়েস্ট হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটার ফেরত আসে না, ওভাবেই শেষ হয়ে যায়, কারণ একটা লিমিটেড টাইমের মধ্যে দিয়ে আমরা বসবাস করি। যাই হোক, এই কথাগুলো সবাই জানেন, খালি ফিল করেন না বা উপলব্ধি করেন না, সেটাই। এইটুকু করলেই সবকিছু অনেক সুন্দর হয়, স্বাভাবিক হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা শুনছি আজকে খালেদার জীবনের গল্প। এবং ঠিক আছে খালেদা, বলুন।
তো ওই যে আমার ভাতিজিদের মুখে শুনলাম, আচ্ছা আমি ওদের ধরে কান্নাকাটি করলাম আর বললাম আমার আম্মাকে মাফ করে দেখো, যাই করছে না আমি মাফ করে দিতে, আমি কোনো মনেই রাখিনি। তো গেছে, তো ওই যে ওর বাবার 40 দিন হইলো, যাই হোক এখন ওরা আসছে। তো আমার ওই যে মামাদের বাসায় ওই যে বড় হইলাম, তো ওনারা তো মানে নানান কথাই একবার ছেড়ে বলে কাম করে না, তো ওর তো 500 টাকা লাগে, তোর ফ্রেশ হয়ে আর স্নু দিব কইতে, মানে ওনারা গোল মিটিং দেওয়া বসে কার হাসাহাসি, মানে আমার নিয়ে আর কি উপনতি করতেছে। তো শুই না আমি খালি আমার এই চাষতে বার বলে জিত করে আমি বিয়া বোম না দূর কারে, হ্যাঁ আমার খালি বুঝাই পরে যাই হোক টাকা পয়সা উঠাইলো। এখন ওই মানুষের তো টাকা চায় না, বড় বড় এলাকার প্রভাবশালী আছে না, ওকে তো টাকা চেয়ে দেখলে যে হনি আমার নাম শুনে ও আরে দিতেছে বিয়া, কয়দিন সংসার করবো। আপনার কি কোনো দুর্নাম ছিল? এরকম তো কিছু ছিল না আপনার। দুর্নাম কি, ওই যে তারা আমারে বাসাতে বের করে দিত, খালি বলে আমি বাড়ি বাড়ি থাকি। তা আমি কি রাস্তায় থাকুম? আমি বাড়ি বাড়ি থাকুম না, আমার মা নাই বাবা নাই, আমি কই থাকুম? সেটাই তো, একটা মানুষ থাকে না কোথায়, বাড়ি বাড়িতে থাকতে হবে। তার যদি উপায় না থাকে, যারা এগুলো বলতো তারা তো আপনাকে চিনতো না, সবই তাহলে এগুলো কথা বলার তো কোনো মানে হয় না। ঘরে বিয়ে দিতেছ পাগল ছাগল, মানে ছোটবেলা বাবা মা না থাকলে একটা মানুষের অযত্নতে তার, আমার চুলগুলো একটু কোকড়ানো ছিল, মানে ইয়ের মতো এত তো সবাই বলতো বাউরির বাসা, মানে নানান জনে নানান যে পারতো যা পারতো তাই বলতো কি, মানে পাগল টাগল এগুলো বলতো। এখন ওই যে প্রভাবশালী লোকে করতো টাকা চেতে গেলে কয় কি ওই পাগলনিরে বিয়ে দিবি, পাগলনি ছাড়া কথা কয় না। আচ্ছা, তারপরে টাকা পয়সা দিল মানে? হ্যাঁ, এটি বইলা টইলাও দিল, 50,000 টাকার মতো উঠলো। তো ওই যে উনি ওই যে আমার মামার তো বোন, উনি বলতেছে যে যাই উঠছে তে ওর ঘরে একটা খাট বিছানা যাই লাগে দিয়ে দিন। তো ওই যে আমার ওই যে এক সমানের বয়সের মেয়ের আছে, এবার কইলো যে সংসারের পাইলা পিলা আমি দিমুনি যা লাগে, একটা খাট একটা ডুলি আর একটা ফ্যান নতুন দিল। আর ওই যে আমার সমান বয়সের মেয়ের আছে না, ওরা আবার পাইলা দিল, বিয়ে শাদী দিল। তো বিয়ে শাদী দিয়ে ওই আমাদের মহল্লা আবার গল্লা দিল। ওহন না তখন খালু খাল আমার ছেলের বউ দেখা আর বইনের দেখে আর মনটা আগাম দিয়ে দিচ্ছে, কেটে ওই মানে গালি দেয় ওই ইয়ে নি ওসব কবুল হয়ে গেছে ইতিমধ্যে। পরে আল্লাহ আমার যা করতেছে কয় কি হ্যাঁ এটা কি করছে, টিভি বলে একদিন টিভি নিয়ে আর টিভি দেয়নি। আচ্ছা, মানে আপনার জামাই কি টিভির সারত? হ্যাঁ, মানে কারেন্টের বলে কাজ করতো, টিভি ঠিক করতো। জামাই দেখা তোর মনে আছে, হ্যাঁ এটা তো এই আমি তো কান্তাছে। আর যাই হোক ওটা আয়োজন করছে, তা আমি আবার কইছি কি ইতিমধ্যে যে আমার বোনটা আবার একটু বড় হয়েছে পরে না, ওই যে মানে আত্মীয় স্বজন আরো ওরা আবার বিয়ে শাদী দিছে, দেখো ওরা শ্বশুর বাড়িতে আছে সবাই। তা আমি আবার মনে করি যে আমার বোনরা বিয়ে হয়েছে আমার তখন দেখেনি কা, ওরা ওদের নিয়েই ওরা আসছে, গেলে তারা দিত যা যা আপি না, ওরা নিজের বাড়ি ঘর দেখে বিয়ে হয়েছে স্থানীয়। তারপর ছোট বোনটার খবর পেলাম ওরও এখন বিয়ে হয়েছে। তো বিদায় টিদায় দিল, বিদায় দেওয়ারও মানুষ নেই। তো ওই একজন তো আমার এই চাষতো ভাইয়ের বউ যে বিয়ে দিছে ওনারাই উকিল দিল। তা আমি অনেক কান্তাছি, আমার দিন কেন কান্দুনি দিতেছে, তার ওনাগুলো আমার কলিজা ফেটা দিতেছে যে ছোটবেলাতে এতদিন রইলাম সেই ভালোবাসা। তো আমি যখন চাইতেছি তো ওই আমার মামা তো বন্ধু দইরা আমি মাপ চাইতেছি যে আমি ছোটবেলাতে রয়েছি, আমার যদি ভুল টুটে থাকে আমার মাফ করে দিন। আমার ধাক্কা বের হয়েছে, যান যান। তারা বিদায় দিল, তারপরে বোনের বাসায় নিয়ে গেলো, মানে ওদিন রাতটা বোনের বাসায় নিয়ে গেল। এখন তো ওই ছেলেটা না কিসের আনি ভাড়া বুড়া করে আনছে, খুলে এমন এক লুঙ্গি পড়ছে কি মনে জানি পাগলটা। আচ্ছা, আমার না দেখে আরো কলিজা ফেটা কান্দন হইতেছে, বদলাই গেছে একেবারে না, কে মনে জানি এই যে মনের ভিতরে লাগিয়েছে এরকম কে, আমার মনে না একটা ইয়েতেছে আমি কি করলাম কি নিজের পায়ে নিজে কোরআন মারলাম, মানে এই মনের ভিতরে আইতেছে। পরে দিন দুলাভাই কইতাছে কি যে এই আজকে আমি তগল ঘুমাম, দুলাভাই আজকে কি রাইত বলে কাল রাইত না কি কর। পরে দুলাভাই নিচে শুলো, তো ওই দিন রাইতে কিছু আমি সারা রাত চেয়ারে বহারিস কামতাছি সারা রাত বেড়া কান্না দেখবো, সকালটা কোন রকম পারল। তো ওই আর ভাবি বলো আসো গোসল না না গোসল করতে হয়, আমি দূর আমি গোসল করুম না। পরের দিন সকাল হইলো দি তালিয়ালা এক হাফ প্যান্ট মানে প্যান্ট পরার কি এক শার্ট কি মনে পড়লো গন্ধ, কি করলাম চুলও ছাটায় নেই আন্দার ভিতরে। আমার ভাবি আরেকবার ডাইকা দেখাইলো না, মানে মনের ভিতরে এটি এইতেছে আমার। পরে দেখো না আমার তো পরে 2 দিন পরে আবার আনতে যাবো আনতে, তো আর কোনো বৌবাদ কিছু না, রিস্কাটা নিয়ে গেল আমার এই যে কোনরম ছুটতাম মিশে বাসর গরো না। পরের দিন 2 দিন পর আমার ভাবিরা গেছে আনতে, রান্না বাড়া করে খাওয়াইছে, আমার তার পেটে বাদ যায় না, মানে আমার ওই মনের ভিতরে ওই খুঁতপুত কি করলাম আমি। তো আমি একটু না বাইরে এক মহিলা আবার আমার দেহ কইতাছে তোমার নিজের জীবনটা কি করলা তুমি, কি তোমার এই সারা জীবন ফস্তাই দেব। কি ঝামেলা ছিল কি, মানে ও কি ছেঁড়া তালি দেওয়া প্যান্ট বলতেছেন, পাগল বলতেছেন, আসলে কেসটা কি? আসলে জানি কেমনই
একজনের পাগলি। আচ্ছা, মানে ওর সাথে কোন একটা মনের কষ্টের কথা কওয়া মানে একটা কলা গাছে কথা। বুঝতে পারছি, মানে ওর বোঝার শক্তি সবকিছু নাই। নাই। তো তারপরে ও কি হলো? তো আমার বলে দিন, আমার বিয়ের মধ্যে অনেকই সুন্দর লাগছে সবাই বলে। এরকম তো আমার কাছে আসতে চাই, আমি খবরদার আমার কাছে আসবেন না, দেখে আমার ভালো লাগে না। ভালো লাগে না তাহলে আমার যা কিছু একটা করে দাও, কারসিট করে দিতে কয়। হ্যাঁ, বাইরে দিতে চাই কি মন্দির করতেছে। আমি কি আল্লাহ কি আমি থাপাদার ধরছি, আমি খবরদার সকালে বেরাইবেন, আমার যদি এরাইতে বাইরেন মানুষ আমার খারাপ করবো। রাইতো যাই কুস্তামুস্তি করে মনে করেন ওইটা একটা আমার জীবনে আমি ক্ষতি করতে চাইনি, আমি ওর নিয়ে তো সংসার করুন, আমি ক্ষতি করুন কেন। পরে সকাল হইলো, পরে ভোরবেলায় বেড়াই গেছে গা। এখন ওই তো আইসে আয়া ওই ওর কাছে বলতেছে, মানে এগুলো বইলা বেড়াইতেছে। সবাই তো মনে করেন এটা হ্যাঁ কইছিলাম এই ছেলে বিয়া দিচ্ছে, এই ছেলে জীবনে সংসার করবো না, হ্যাঁ না তেন না, মানে এক একজন এক, কারণ বাজার সদাই নেই না খায় রয়েছি। আমার চাষতে পারবো কটা চাল চুল দিয়ে এলো ড্রাইন দেখা অমনি। এখন অর্থে কয় তারপরে যে আমার যে মামাতো বোনটা বিয়ে দিছে অর্থে কইছে না, হ্যাঁ আবার যা আমার অনেক মারছে, কে সংসার করবি না, বিয়া দিছে আনতেন, হ্যাঁরাও জানে না বিয়ে করছে যাবে। তারপর আমি কিন্তু আমি সংসার করুম না রে নিয়ে। পরে আমার ওই আপারে কইতেছে যা কিছু করার কইরা দেন, আমার কারসিট করে দেন জায়গা। আচ্ছা, তারপরে কি করলেন? কারসিট করে দিলেন? না, তারপরে আমি কি করলাম, কান্দা কেটে করে আমি আমার আর একটা চাষু বোনের বাইরে গেলাম, বাইরে যে মাইর দূর করছে না, তো ওনারা বুঝায় টুজায় আবার দিল চাষু বাইর বোর কাছে। তো আসলাম, তো একই কাহিনী। তারপরে ওইখান থেকে ঘর বাজায় হালাইলো, ই করে ফেলাইলো। তখন কি করুম, পরে এরকম গেল গাড়াই খা। পরে ওই বোনের কাছে যাই কইতে গেলে বোনের উল্টা পুল্টাই কয় কেউ এরকমই আসলো, তামকে এরকম আসলো, আমার লগে বিয়ে দিলেন, কেউ গলার কাটা সরাইলেন। পরে একদিন ওই বন্ধু খবর নিয়েছে যে ওই আগে একটা বিয়া করছে। আচ্ছা, এতদিনে জানলেন? হ্যাঁ, মানে বিয়ার 21 দিন পর। ওই বিয়ার 21 দিন পরে কি ওটাও ছাড়াছাড়ি হয়ে গেছিল? না, ওইটাও 6 মাস সংসার করছে, কিন্তু আমার বিয়ার 21 দিন পর আমি জানতে পারলাম। আপনি জানলেন 21 দিন পর? হ্যাঁ, এটা হুই না, আমার তো আসমান ভাঙা মানে জমিনে পড়লো, আমি কি করলাম, এটা এত হলো যখন হলো। আমি একটা আবিহত মেয়ে একটা বিয়ে তো করলাম, মানে আমার রুচিতে কেমন লেগে গেল আরো। তা আমি তো খামুই না রে নিয়ে, মানে আমার তো কিছু হইতাছে না, তারপর আমি খামু না। এর পিছনে মাই তুই মানে আমারে মারে ই করে। তো একদিন হুট করে 2 দিনের জন্য নাই হয়ে গেল গাতে, আমি ওর বোনের বাসায় খুঁজতে গেছি, নাই ওদিকে। 2 দিন পরে আসছে, আয়সা বোনের বাসায় গেছি। আয়সা মানে বটি নেয় আমারে মারবো, আমার মেরা ফেলাইবো, ঘুষি মারতাছি ছুটাইতে পারতাম, বটি দেওয়া কল্লা ই করে পার করে ফেলাইবো। পরে আমি ই করতেছি, মানে ওই দিনটাই মনে আমি মায়ের খেতে গেলাম, সারাটা দিন মারলো। পরে একজনের ঘরতে ফোন দিলাম আমার ভাবির, আমাকে ভাবি একটু আহেন আমার নিয়ে দেন, আমার তোরা মাইরা ফেলাইবো। তা আমার ভাবি কত গেছিস কে আলাম মর্গা। তখন ওই আমার ওর বোনের কই, আপা আমার হেনতে যেমন যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন যাইতে পারবা? তখন এক ছাদের মধ্যে উঠাইলো, এক গলি দিয়া মনে করেন একটু সিঁড়ি মতো আছে, তুমি রাস্তা দেখা দিল, তুমি নাইমা যাও। তারপর আসা 5 জনে দৌড়লাম, যেমনি কি করে দেন আপনারা, আমার পক্ষে সম্ভব না রে। পরে মানুষের নানান জনে নানান কথা কইতেছে, মানে আমার একটা নিয়ে বসছে বৈঠক মিটিং, মানে পরে আর বই না আমার হ্যাঁ নিয়ে যাম, আমি দেহুম 1 মাস দেহুম। পরে এলা সবাই কাছে যায় দেখ, তো ওর বইনের বাড়ির হ্যাঁ নিয়ে গেল, কাছাকাছি গেলাম। পরে ওইখানেও এক কাহিনীর মাইদুর, এমন মাইদুর করতো, কাজকর্ম করতো না, কইতে গেলে প্রতিবাদ করতো, আর এক কথাই বলতো আমারে। পরে আমি কইতে আগের বউ তো ছিল, আমি আবার ওইটা করতাম, আগের বউ থাকতে এরকম করছে কেন। শেষে পরে এলা আমি ওই বাড়িওয়ালার ছেলে আবার পাঠাইলো যে যাও তোমার এরকম করে মাইদুর করে যাও, তোমার আত্মীয় স্বজন নিয়ে আসো গা। পরে আমি নামা পরে আইসা আমার আত্মীয় যারা বিয়ে দিচ্ছে তাদের বললাম, আমি কই আসেন আমার মাল জিনিস টেনে লাইনা দেন, একটু বিক্রি করে যাই। ইতিমধ্যে বনে আমাদের দেখা পুলিশ আনে। পরে ওই বাড়িওয়ালারা কইতেছে ভাই মেয়েটারে নিয়ে যান, মেয়েটারে থাকলে মেয়েরা ফেলাইবো, মেয়েরা নিয়ে যান। এই দিন ওই আমার ওই মামাতো ভাইয়ের মনটা গড়লো, তারপরে আমার এই নিয়ে আসলো। পরে মাল জিনিস নিয়ে আসলাম, আইনা টেনা বারান্দা রাখলাম। এখন বারান্দা রাখছে, এখন ওনারা খালি সরাইতে এটি কই নিমু। তারপরে আস্তে আস্তে মাল জিনিস একটা একটা করে বিক্রি করলাম, ওনারাই নিয়ে নিল। অনেকগুলা কাঠের জিনিস প্রেজেন্ট পাইছিলাম সস্তা দামে, আর নিয়ে আমার আর ওই যে ঘর ভাড়া জমায় ফেলাইছে, 2 মাসের ঘর ভাড়া দিলাম। আর বেন্দা জানলাম আমি ডিভোর্স দিয়ে দেবো, না সবাই বলে ডিভোর্স দিস না, 1 বছর দেখ। পরে 13 তো গেল, 2014 আসলো। পরে ওই যে জিনিসপত্র ই কইরা আমি কিছু টাকা আল্লাহ সবাই কাছে এই একটা ই করে তো ডিপিএস করে তো, আর প্রতি মাসে যে তোর হাতে 500 করে দিব না, হাতে ডিপিএস 500 টাকা দিবে। আর করে এলাম একটা ডিপিএস। আর যা টাকা ছিল আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো ঠান্ডার সমস্যা, ওই যে আব্বার শ্বাসকষ্ট ছিল না, তো আমার আবার পাইছে আমার ঠান্ডার সমস্যা, আমি ফ্লোরে শুইতে পারি না, আমার হাতটা দুর্বল। ডাক্তার বলছে আমার কোনো নার্ভাস কোনো ই করতে না।
পরে আমারে ওই মাল অসুস্থ হয়ে গেলাম, ঠান্ডা লেগে গেল, আর ওই যে মাইদুর করছে না, ওই পিঠে ব্যথা। পরে ওই টাকা দিয়ে আমি ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার আমার ইসিজি আর দিল এক্সরা। আল্লাহর কাছে আমি নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ কোনো বড় কিছু ধরা না পড়ে। ইসিজির মধ্যে ধরা পড়লো আমার হাত দুর্বল আর আমার বুকে প্রচুর ঠান্ডা। তো আমার আবার করলো ডাক্তারে যে আপনার কিছু কাজ, আপনার এই যে সমস্যা, কিছু কাজ আপনার হারাম করতে হবে, আপনি কোনো সিগারেট খাইলে সামনে যেতে পারবেন না, কোনো ধুলাবালির থেকে আপনার হার্টের সমস্যা ধরা পড়লো, তাই তো? হ্যাঁ, ওই যে ডিপিএসটা করলাম না, ইতিমধ্যে আমি কি করলাম, আমি আমি আর কেউ বাসায় কাজ করুম না, আর কেউ বাসায় থাকুম না। আর ইতিমধ্যে তো ওই যে মাল জিনিস জানলাম, ওই যে আমার মামা তো বোন বিয়ে দিচ্ছে, উনি তো নানান টানান বলতেই আছে, যা আসতেছে এখন যা কই যা বিহান তেন, মানে যা আছে মুখে বলতেছে। তা আমি আর কই আমি কেউ বাড়ি থাকুম না, আমি একটা কাজে লেগে যাই এম্বোটারিতে। তখন আমি এম্বোটারিতে কাজ করলাম, 1.5 বছর করলাম। তো এখানে কাজ করে আমি একটা টাচ মোবাইল, খুব শখ আছিল, একটা টাচ মোবাইল কিনলাম। আর একজনের বাসায় থাকতাম, 2000 টাকা দিতাম, ওনারা খাওয়াইতো। তো ওনাদের আবার ওদিকে কাজ করলে ওনাদের কাজ করে দিতাম। সকালে যখন যেতাম ওনাদের কাজকর্ম কিছু কইরা যেতাম, আবার আইসা করতাম। তো টাচ মোবাইল কিনলাম, তখন থেকে এই যে আমার এই জীবনের গল্প আমার শোনা শুরু। শুনতেছি তো শুনতে হয় না, আমি আবার কই যে আমিও যাম। কিন্তু অনেকবার ফোন দিচ্ছি, তাহলে ফেসবুকটা চালু করি, ওটার মাধ্যমে যাইতে পারো। তো আমি নেট চালু করলাম। তো আমার ওই যে ভাইয়ের ইয়েরা আছে, ওদের ছেলে মেয়েরা, ওদের যায় বলে আমার একটু করে দাও, আইডিটা খুলে দাও, মেসেজ পাঠায় দাও। আমি তো ইংলিশে তো বুঝি না, বাংলা যা পারি একটু বানাম করে। পরে ওরা খুলা দিল। তো এরকম মেসেজ পাঠাই, কে জানি এরকম রিপ্লাই দেয়, ওয়েবফোনের মধ্যে থেকে রিপ্লাই দেয়, এমুক বারে আসবেন, আপনার এরকম, আপনার ফোন দিব, কয় কি 150 টাকা ছিল। তাহলে আপনি তো ফেকটার মধ্যে পড়ে গেছে, রেডিওতে পাঠান না, অন্য কোথাও? অন্য ফেকটার মধ্যে 150 টাকা চাইল। আপনার 150 টাকা দিলে একটা ফর্ম আইব আপনার মেসেজের মাধ্যমে। তা আমি তো খুশি, হ্যাঁ তুই এই মানে ফ্যাক্সের দোকানে যায় 150 টাকা পাঠাই দিলাম। পরে আমার মেসেজ দিল কিছুক্ষণ পরে, আপনার 48 ঘন্টা পরে, মানে 2 দিন পর আপনার আইব ফর্ম, মেসেজ আইব। 2 দিনে যা রাখে না। তা আমি আবার না ই করছি, ওই যে নাম্বারে ফোন দিছে। পরে মনে হয় একটা ছেলের হয়তো খারাপ লাগছে আমার ব্যাপারটা, মনে হয় ঘটনা লেখা দিছি সব, আমার 2 কপি ছবি দিয়েছে, আবার ইনবক্সে পাঠাইছি। পরে একটা ছেলে বলতেছে, আপু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমি কিসের মাফ? না আপু, আমরা একটা গ্রুপ বাইন্দা আপনার লগে মজা করছি, আপনি যে এরকম মানে দেবেন, সহজ সরল মানুষ, এরকম সিরিয়াস মানে বুঝতে পাই না, আপু মাফ করে দেন। আমার মনটা সেদিন 2 ভাগ। আপনি জানেন আমি 3টা বছর ধরে চেষ্টা করতেছি যাওয়ার জন্য, আর আপনারা আমার লগে এরকম মজাটা করলেন। তো আচ্ছা কোনোদিন আর ভুল হইব না, আপনি 150 টাকা পাঠাই দিয়ে আমি না, টাকার কোনো সাবজেক্ট না, কিন্তু এই ধরনের ফাইজলামি মজা আর কারোর সাথে করবেন না। ওকে, আমি এই সুযোগে একটু বলতে চাই যে খালেদার যে ঘটনাটা শেয়ার করলো, যে এই অনুষ্ঠানে আসার জন্যই ও কিন্তু একবার প্রতারিত হয়েছিল। এরকম প্রতারণার শিকার মিডিয়ার দ্বারা অনেকেই হয়েছেন। সো এই ব্যাপারগুলো কিন্তু সম্পৃক্ত যারা আসলে রিয়েল মিডিয়া পার্সোনাল, ওনাদের দ্বারা সংঘটিত এটা কখনো হয় না। এটা হয় হচ্ছে অনেকে ওই অনুষ্ঠান বা ওই চ্যানেলের জনপ্রিয়তাটাকে কেন্দ্র করে অনেক অসাধু মানুষ তাদের একটা ব্যবসা করার চেষ্টা করেন। সো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, কিছু কিছু ব্যাপার একটু জাজ করতে হবে, মানে পুরোপুরি সেলফ রেসপন্সিবল হতে হবে আপনাকে। অনেকের হেল্পও আপনি নিতে পারেন। আপনি ইভেন যে টেলিভিশন বা যে রেডিওতে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেখানকার অফিসগুলোতে আপনি সরাসরি ব্যাপারটা খোঁজ খবর নিতে পারেন। আপনি ফোন নম্বরগুলো ওয়েবসাইট বা ফেসবুক থাকেই প্রত্যেকটা চ্যানেলের রেজিস্ট্রেশনের, সেখান থেকে কালেক্ট করে আপনি ফোন করতে পারেন। মোট কথা আপনাকে খুব সতর্ক হতে হবে ব্যাপারগুলোতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এবিসি রেডিওতে কোনো অনুষ্ঠানে, ইভেন হ্যালো 8920-তে আসতে হলে কারোর কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না, বরং উল্টো আমরা সাপোর্ট দিয়ে থাকি এই ভিকটিমগুলোকে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ইভেন কোনো বড় ধরনের হেল্পও কিন্তু আমরা করেছি, এটা আপনাদের সহযোগিতায়। বাট আসল কথা হচ্ছে যে আমরা কোনো ধরনের টাকা এটার বিনিময়ে আমরা নেই না। গেস্ট আসেন, গল্পটা বলেন, ইভেন তাকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করি বিভিন্নভাবে। আচ্ছা খালেদা, তারপর পরে কেমনে যাই হোক, ওদিনই আবার এক আমার আইডিতে এক মিরপুরের ছেলে, রতন নামের একটা ছেলে আমার অ্যাড পাঠায়। তো আমার ওই চাষতো ভাইয়ের মাইয়া কইতাছে, তোমার এই যে একটা অ্যাড পাঠাইছে, এই নাম রোসার, একসেপ্ট করবা? তা আমি তো কান্দাকাটি করতেছি যে সবাই আমার লোকে শুধু এমন করে, সবাই আমার ঠকায়, সবাই শুধু আমার ধোকা দেয়, না আমি আর করে ই করুম না, করো না। পরে একসেপ্ট করলাম। তো ওই ছেলেটার আমার চাষতো ভাইয়ের মেয়ে মেসেজ করে দিতাছে এরম। তো ছেলে আবার রিপ্লাই দিতেছে, ঠিকই মানুষ এরকমই, বিশ্বাস করবেন না। তো ছেলেটা আবার জিজ্ঞেস করে যে আপনি ইমু চালান? পরে হ্যাঁ। তো এই মুহূর্তে এই হইলো, নাম্বার দিলে অ্যাড হইলো।
পরে ছেলে ফোন দিল আচ্ছা দেখ কথা কইলাম, এখন ওই ছেলেটা আমার লগে প্রেমের অভিনয় করা শুরু করে। আচ্ছা, পরে আমার ওই দিন রাইতে আমি তো কান্নাকাটি করতেছি, আমি জানেন ছোটবেলা আমি সব কইতাছি, আমার মনটা না সরল, আমি সবাই বিশ্বাস করে ফেলাই অল্পতে। পরে কি থাক কান্নাকাটি করো না, এই মনে করো আমি তো একদিন আইসা পড়ছি, আর কান্নাকাটি করবা না, থাক ই করো না। আমি কইতেছি যাক এরকম করছে কোনোদিন করা ভালো হইব। তো ছেলেটা বলতে থাক কান্নাকাটি করো না, ই করো না। পরে এরকম করতে করতে আমার লাগে 1 বছর কথা কয়। তো কথা কয় না, শুধু আমার খালি টাকা পাঠাইতে কয়, আজকে মুখ কালকে এটা হয়েছে, পরশু এটা হয়েছে, মানে পা ভাঙছে, এটা আমার টাকা পাঠাইতে কয়। তো ইতিমধ্যে ওই এম্বোটারি কাজটা ছেড়ে দিলাম। পরে আজগুর আলী হসপিটালে ইতিমধ্যে লোক নিতেছে ক্লিনিকে, এখানে এসে কাজে লাগলাম। তো এখানে মাত্র চালু হয়েছে ধুলাবালির কাজ, মোছামাছি করতে হইব, এখানে এসে কাজে লাগলাম। ইতিমধ্যে ওই যে ওই ছেলেটা এরকম ই করতেছে, তো টাকা পাঠায়, তো ওখানে আমি কাজ করি আর ওই জিপিএসটা চালায়, যা কাজ করে টাকা পাঠাই। তেমন করতে করতে হঠাৎ করে একদিন আমি 3 মাস কাজের চাপের কারণে আজগুর আলীতে পরিশ্রম করলাম, 3 মাস করে চাকরিটা ছেড়ে দিলাম। তো ওই কমলাপুরে আমার ওই চাচাতো বোন আছে, ওদের বাসায় গেলাম। ওর তো আবার ভালো মানে প্রভাবশালী ওরা, তো ওদের বাসায় রইলাম। তো ওইখান থেকে ওই ছেলেটা খালি এরকম টাকা চায়, তো আমি টাকা কোথা থেকে দিব? তো ওই যে ব্যাংকে যে ডিপিএসটা করছিলাম ওইটা আমি মনে করেন 1.5 বছর চালাইলাম, 2 বছর। তো ওই ছিল 10,000 টাকার মতো। ওই টাকাটা আমি হঠাৎ করে উঠাই এলাম, উঠায় এখন ওই যে ই করতেছে, তো এখানটা তো ডিভোর্স দিই নিকা। আমি তাহলে ওর লগে যাওয়া নিয়ে হয়েছে, তো ওর লগে 70টা কমো আর ডিভোর্সটা এখান থেকে দিয়ে দিব। পরে মনে করেন এখানে ওই টাকা উঠায়া এখান ধরে ডিভোর্স দিলাম। এই যে আমার যে বিয়ে হয়েছিল, পরে ওই ছেলেটারে আমার 5,000 দাও, আমার ইমুক হয়েছে, তো আমি 5,000 দিয়ে দিলাম। বুঝে ডিভোর্স দিয়ে যা টাকা থাকছিল আমি ওর বিকাশে পাঠাই দিলাম। মানে এরকম করে আমার সাথে দেখা করে না, মানে আমার সাথে এরকম টাকাই নিতেছে, দেখা করে না। তা আমি কি সম্পর্ক, প্রেমের সম্পর্ক? হ্যাঁ মানে প্রেম, ওই যে হ্যাঁ, কেন আমি তো ডিভোর্স দিয়ে দিলাম 1 বছর চলে। ফোন নিলে না সাথে সাথে একটা রিলেশনশিপে জড়ায়। হ্যাঁ মানে বুঝেন না আবেগ দিয়ে আমাদের ওই যে মানে যেরকম ভাবে ভাব দেখাইছে, ছোটবেলাতে বড় হয়েছি তো কোনোদিন ভালোবাসা তো পাইনি, ছেলেটা একটু ভালোবাসা তো দেখাইছে, এটাই কি ভালোবাসা। তারপরে ওকে টাকা টাকা পাঠাইলেন। পরে এরকম করতে এখন ঈদ এসে পড়ছে, এখন আমার স্বভাবটা একটু খারাপ হলো, আমি আর টাকা পাবো, ব্যাংকে তো উঠায় দিয়ে দিলাম, ডিভোর্স দিলাম, যা আসলো ওরে দিলাম, উঠতে দাঁড় করলাম, ধার দূর করে দিলাম, মানে অনেক টাকা ঋণ হয়ে গেলাম। পরে আমি না পারতে আমার ওই যে খালাতো বোনদের রুমের থেকে আমার এত চাপ দিতেছে, আমি 4,000 টাকা আমি চুরি করলাম। ওনারা যদি আজকে শুনে থাকে, ওনারা আমার যদি মাফ করে দেয়, আমি কাজ করে হইলাম এই টাকা দিয়ে দেবো। পরে দিলাম। পরে এরকম ঈদ এসে পড়লো, এখন কয় অমুকবারে আসুন তোমার সাথে দেখা করুন, বিয়ে করে নিয়ে যাবো, মানে এই দেখায় ফ্ল্যাট নিছি তোমার জন্য, এই মানে এগুলা দেখায় বিছানা। কি করবো, আমার যদি ওই মোবাইলটা থাকতো আমি প্রমাণ দেখাইতে পারতাম। পরে এরকম করে আবার করলাম, তো আমার খালাতো বোন মানে জানতে পারছে যে ওনার থেকে আমি টাকা সরাইছি। তো আমার করলো যে তোরা এত বিশ্বাস করছিলাম, তখন একদিন ওই আমার হঠাৎ করে একদিন কুয়াকাটা গেছে, কুয়াকাটা যাক আমি আসতে পারতাছি না, আমার 3,000 টাকা পাঠাবো রোজার দিন। তাই মা আমার ওই যে ওরা টাকা টুকা দিছিলাম, 3,000 টাকা জমাইছি যে মার্কেট করুন, তো আমার কালকে সকালে দিবা, আইসা তোমার সাথে দেখা করুন, তারপর একটা ডিসিশন নিম কি করুন। আমি টাকা পামু কই, আজ মার্কেটের টাকাটাই দিয়ে দিলাম 3,000 টাকা। টাকা নিয়ে এই পোল্ট্রি। এভাবে কত টাকা দিচ্ছেন? মোটমাট হিসাব করে দিই 25,000 টাকা দিই। আচ্ছা। পরে যখনই চাইছে তখনই দিচ্ছেন, আপনার মনে হয়নি একবার? না, আর ওই যে বলছে মানে ওর প্রতি আমি এত ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা, মানে ওই যে ওইটাই, হ্যাঁ ভালোবাসা পান নাই কখনো, একটু ভালোবাসা দেখাইছে এইটাই। পরে এরকম করতে করতে ওই একদিন কি করলো, কুয়াকাটা ওই যে 3,000 টাকা পাঠালাম, টাকা নিয়ে এই পোল্ট্রি মানে পোল্ট্রি আর ফোন ধরে না। আচ্ছা, ফোন দিলে আমার বেশকি মারে, কি আবার ফোন দিচ্ছে মা এই ব্যাপার কে, আমি দেখা করুম। পরে রাত্রে তারা বিপরে আসছি, রাত্রে 11টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে আমি আসছি, কই আহা লাগবো, আমি না হো না রাত, মানে ওই চালাকি করে কয় এত রাইতে আর আসা লাগবো না, আচ্ছা ঠিক আছে সকালে দেখা করবো। আর শুনো বাসাতে এরকম চাপ দিতেছে আমার বিয়ে করে, মানে নানানটা আমি দেশের বাইরে যাম গায়ে, মানে আমার এগুলা একদম কইতাছে। আমি কই কি ঠিক আছে সকালে, তো পরের দিন আমি দেখা করবো, আর ফোন দেয় না। পরের দিন সকাল হয়েছে শুক্রবার, ফোনও দেয় না, ফোন ধরেও না, আর ই করে না। আমি তো কান্দা কাটি মানে কি মনে জানি হয়ে গেছিলাম, আমি নামাজ পড়ি, নামাজে দিস না পুরা কান্নাকাটি করে আল্লাহ। তো 1 সপ্তাহ পরে ফোন দিয়া বলে কি আমি দেশের বাইরে দিতেছি গা, তাহলে আমি না অনেক কাঁদতাছি, আমি 1টা বছর আমার সাথে কথা বললা, তোমার আমি দেখিনি, যাও তুমি আমার টাকা খাইছো, যা খাইছো, আমি তোমার ক্ষতি করুম না, তুমি একটু মতি দিলে আসো, কারণ আমার খালাতো বোনের বাসাতে সামনে, আমি তোমার দূর থেকে দেখুন, এই মানুষটার লগে আমি দূর যা
এই সেই মানে আমার তারপরে আর আসে নাই, তাই তো? না। আচ্ছা, আপনি প্রতারণার ফাঁদে পড়লেন। এখন আপনার কি অবস্থা সেটা বলেন। এখন মনে করেন ওই যে আমার খালাতো বোন তো বের করে দিল যে যা, তোর আমি অনেক বিশ্বাস করছিলাম, যা দেখা কোন বাড়িতে তোরে সোপায় ঘুমাইতে দেয়, দেখা কোন বাড়িতে তোরে। তো ওইখান থেকে আইসা পড়লাম। তো আইসা ওই যে আমার ওই ফালু খালামার ছেলের বোর কাছে রোজার মাসটা মানে কয়টা রোজা থাকতে ছিলাম, আমি কি ঈদের পরে কাজে লাগুম, ওনারা জায়গা দিব না। আচ্ছা, না এই তুই রোজার কয়দিন থেকে তারপর যাবি। আচ্ছা, এখন একেবারে লেটেস্ট অবস্থা কি, এই মুহূর্তে কি করছেন? এখন আমি বর্তমানে আসগর আলীর হসপিটালে চাকরি করি, ক্লিনিক শুরু থেকেই কাজ করতেছি। তারপর যে 3 মাস পরে খালাতো বোন, তারপর আইসা আবার ঈদের পরে আসগর আলীতে ঢুকলাম, এখানে কাজ করি, দুপুরে এক বেলা খাওয়াই। তো দুপুরে যার হসপিটাল মালিক উনি খাওয়ায় না, তো এক ডাক্তার দয়া মায়া করে খাওয়ায়। এই হচ্ছে অবস্থা আপনার, তাই তো? হ্যাঁ। ওকে, প্রিয় শ্রোতা, আমরা গল্পটা শুনলাম এবং আমি একটু ওর গল্পগুলো রিপিট করব না, কিন্তু একটু সামারাইজ করছি। সেটা শুধু ওর জন্য নয়, এরকম অসংখ্য মানুষের জীবনে ঘটে গেছে। যেমন ও ছোটবেলায় কাজ করেছে, কিছু কিছু বাসায় কাজ করেছে, এটা ফাইন্যান্সিয়াল ফ্যামিলির ডিসএবিলিটির কারণে করেছে। তো এরকম ডিসএবিলিটি বা অর্থনৈতিক অসচ্ছলতা অনেক ফ্যামিলিতেই আছে বাংলাদেশে। সো আমি যেটা বলতে চাই যে এই যে বাচ্চাগুলো একেবারে প্রিম্যাচিউর, তাদের সাথে কি আমরা ব্যবহারগুলো ঠিক সেভাবে করি? বা রাস্তায় ধরেন ফুল বিক্রি করতে আসলো বা 2 টাকা চাইতে আসলো, চকলেট দিল আপনাকে, তো তাদের সাথেই কি আমরা ব্যবহারগুলো ভালো করি? ওকে 5টা বা 10টা টাকা যদি আমরা দিইও উইদাউট এনিথিং, সেই ভালোবাসাটার উদ্রেক হয় ভিতর থেকে, সেটার বশেই আপনি দিলেন। এটাই কিন্তু হতে পারে, এটা হলেই অনেক কিছু অনেক সুন্দর হয়। বাট আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, একটু যদি ভাবেন যে আপনার যদি বাচ্চা থেকে থাকে, তার সাথে যদি এরকম কেউ খারাপ ব্যবহার করে থাকে, প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ, সেটাও কিন্তু আপনার মোটেও ভালো লাগবে না, একেবারে সুখকর কোনো ব্যাপার হবে না। ইন দ্যাট সেন্স একটু ভালো ব্যবহারের কথা বলছি ওদের সাথে, পথ শিশু বা সুবিধা বঞ্চিত যারা রয়েছে আমাদের আশেপাশে বা বাসায় কাজ করছে। আর বাসায় যে বাচ্চাগুলো কাজ করে, যেমন খালেদা বলল যে ওর শুধুমাত্র ওকে খাওয়া দেওয়া হতো, থাকা দেওয়া হতো, কিন্তু ওর জন্য কোনো অ্যামাউন্ট কিন্তু ছিল না ধার্য করা। আপনি হয়তো ছোট একটা বাচ্চা, ওকে হাতে টাকা না দিলেন বা রিলেটিভকে দিলেন, বা আপনি কোথাও একটা জায়গায় একটু জমা করে রাখলেন। কারণ ভেরি সিম্পল, আমরা যদি এদিক থেকে চিন্তা করি, কেউ যদি কিছু করে, কাজ করে, আপনাকে সাহায্য করে প্রফেশনালি, তাহলে সে কিন্তু কিছু একটা তার বিনিময়ে পায়। যেমন ধরুন আমরা কাজ করি, ব্যবসা করি বা যেটাই করি না কেন, তার এগেইনস্টে কিন্তু আমরা পেইড হই। ভেরি সিম্পল ফ্যাক্ট, এটা হিউম্যানিটির জায়গা থেকেও জাজ করার কিছু নেই, খুবই স্বাভাবিক একটা সাইকেল। আর ফাইনালি খালেদা এখন ভালো আছে, একটা মোটামুটি ভালো আছে, ভালো বলবো না, একটা চাকরি করছে, নিজের মতো করে নিজে বেঁচে আছে। ওর আরো সুন্দর জীবন আমরা কামনা করি। আর হ্যালো 920 এই অনুষ্ঠানটা আসলেই কিন্তু কোনো না কোনো দিক নির্দেশনা নিয়েই আসে। আমি বারবার বলি, মাঝে মাঝেই বলি যে শুধুমাত্র অনুষ্ঠানটা শুনবেন এটাই কিন্তু পার্সপেক্টিভ না, এটা কোনো না কোনো ভাবে আপনাকে গাইড করবে, আপনার লাইফের গাইডলাইন হবে, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করবে। দ্যাটস ওয়াই আমরা আছি আপনার সাথে। পানাগড়ের আগের স্টেশনেই তো মানকর। মৃগেলবাবুর চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগেলবাবু প্রশ্নটা করলেন। তুমি অভিরাম না? এতদিন পরে আপনি চিনছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃগেলবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন?